বাঙালি। ভালো করে খেয়াল করো, এটা সংবিধানের কোথায় আছে? সংবিধানের 6 নম্বর আর্টিকেলের 2 নম্বর অনুচ্ছেদে দেয়া আছে। পাশাপাশি আরেকটা আইন আছে বাংলাদেশের, যেটাকে বলা হয় নাগরিকত্ব আইন। এই দুইটা আইন ভালো মতো দেখতে পারো। আইন এবং সংবিধান ওখানে কিন্তু বলা আছে। তাহলে এখন প্রশ্ন, ভাইয়া যেসব পাসপোর্টে লেখে কিংবা সিভিতে লিখে ওগুলো কি ভুল? হ্যাঁ, ওগুলো কাইন্ড অফ ভুল। যখন তোমাকে মেডিকেলে প্রশ্ন করছে তখন কিন্তু আটকানোর জন্যই প্রশ্ন করছে, যাতে তুমি ভুল করো। যিনি প্রশ্ন করছেন তিনি কিন্তু আমার তোমার থেকে অনেক বেশি জানেন, তিনি সংবিধান নিয়ে আইডিয়া রাখেন দেখেই প্রশ্নটা দিয়েছে। তাহলে তুমি বলো, গতানুগতিক আমরা কি ব্যবহার করি সেটা ঠিক নাকি ভুল, সেই অনুযায়ী অ্যান্সার করবা, নাকি যেটা সংবিধানে আছে কিংবা যেটা আমাদের আইন সেটা ব্যবহার করবা? তো আমাদের সংবিধান এবং আমাদের আইন অনুযায়ী আমাদের জাতীয়তা বাঙালি। অনেকে প্রশ্ন করতে পারো, ভাইয়া কলকাতার মানুষদেরও তো বাঙালি বলি, এটা কি বাঙালি বলা যাবে কিনা? হ্যাঁ, তারা বাঙালি, কারণ তারা ভারতে থাকে, তারা বাংলা ভাষায় কথা বলে। তাদের যে সংবিধান সেখানে তাদেরকে বাঙালি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। মোট কথা, যারা বাংলা ভাষায় কথা বলে তারা মোটামুটি সবাই বাঙালি, সেটা আমাদের দেশে স্বীকৃতি দিচ্ছে। হ্যাঁ, তাহলে হচ্ছে আমাদের বাংলাদেশে একটু কথা, হ্যাঁ তুমি শেষ করো, আমি কথা বলছি একটু। ওকে ভাই। তাহলে হচ্ছে এখন কেউ যদি প্রশ্ন করো যে কি বলে আদিবাসীরা বাঙালি কিনা, এটা একটু খুবই কন্ট্রোভার্সিয়াল ইস্যু। এখন একটু ভালো করে খেয়াল করো, আমাদের সংবিধানের 15 নম্বর যে অ্যামেন্ডমেন্ট, 15 নম্বর অ্যামেন্ডমেন্ট, সেখানে একদম বিস্তারিতভাবে লেখা আছে। এটা আমাদের সবচেয়ে কন্ট্রোভার্সিয়াল বা সমালোচিত একটা অ্যামেন্ডমেন্ট। সেই অ্যামেন্ডমেন্টে বলা আছে আমাদের বাংলাদেশে যে সকল মানুষ আছে সবাইকে জাতীয়গত, মানে জাতীয়তার দিক থেকে বাঙালি বলতে হবে, যেটা আদিবাসীরাও এর ভিতরে পড়ে যায়। আদিবাসীরা কিন্তু নিজেদের কখনোই বাঙালি হিসেবে পরিচয় দেয় না, কারণ তাদের আলাদা ভাষা আছে, সংস্কৃতি আছে। কিন্তু আমাদের সংস্কৃতি, মানে আমাদের সংবিধান অনুযায়ী তাদেরকেও বাঙালি বলতে হবে। এই কারণে 15 নম্বর সংশোধনী অনেক বেশি বিতর্কিত হয়েছে। এখন অনেকেই আর্গু করতে আসছো, ভাইয়া মানে কি বলে আমরা জাতি হিসেবে বাঙালি কিংবা জাতীয়তা ভাবে না। তুমি প্রথম কথা এই কথাগুলো বাদ দাও, তুমি যে কোনো সাধারণ জ্ঞানের একটা বই বের করো না কেন, সাধারণ জ্ঞানের প্রথম পৃষ্ঠাতে কি থাকে? বাংলাদেশ পরিচিতি। ওখানে যে কোথাও আমাকে একটা রেফারেন্স দেখাও যে এখানে লেখা আছে আমাদের জাতীয়তা নাগরিক বাংলাদেশি, আমাকে একটা রেফারেন্স ইউজ করো। আমি তো তোমাকে রেফারেন্স বলেই দিলাম, 6-2 এবং আমাদের নাগরিকত্ব আইন। আমি যদি তোমাকে আর্টিকেল দিতে হয়, একাডেমিক পেপার দিতে হয়, সবকিছু দিব তোমাদেরকে আজকে। যে কোনো সাধারণ বই বের করতে পারো তোমরা। বাজারে কি কি সাধারণ জ্ঞান বই পাওয়া যায়? আজকের বিশ্ব, নতুন বিশ্ব, জোবায়ের জিকে, যে কোনো বই বের করো, প্রথম পৃষ্ঠা বাংলাদেশ পরিচিতিতে চলে যাও, দেখবা সুন্দর করে লেখা আছে ভিতর বিষয়। আমরা মানি বা না মানি পরীক্ষা হলে কিভাবে সেটা অ্যান্সার করতে হবে, এটা খুব ভালো মতো খেয়াল করতে হবে। এই যে রাকিব ভাই আছেন, হ্যালো রাকিব ভাই, হ্যালো, আচ্ছা কি রাকিব ভাই নাই? হ্যাঁ ভাইয়া, ভাই, জি। এই যে কে কে জানি যে কিসের লিঙ্কের কথা বলতেছে, দেখেন যে চাকির নামে একজন আছে, এটা জবাব দিয়ে দেন আপনি, কি বলছে দেখেন। আচ্ছা, ঠিক ঠিক আছে, আছে। ঠিক আছে ভাই, দেখেন। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, আমরা এখন তাহলে চলে যাই, এখানে ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলো একটু নোট ডাউন করি। আমাদের অনেক পড়া আছে। প্রথমত আমরা জানি আমাদের কনস্টিটিউশনাল নেম কি? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। ভালো করে খেয়াল করো, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ হচ্ছে আমাদের সাংবিধানিক নাম। আমাদের জাতীয়তা তো বললাম বাঙালি। আমার পক্ষ থেকে যত রেফারেন্স দেওয়া সম্ভব ছিল দিয়েছি। পরীক্ষার হলে যদি তোমার বাংলাদেশি আনসার করতে হয়, ইউ আর মোস্ট ওয়েলকাম। কেননা হচ্ছে আমি যে ডিপার্টমেন্টে পড়াশোনা করছি, ঢাকা ইউনিভার্সিটির যত প্রশ্ন আমার ডিপার্টমেন্ট এবং আমার মানে টিচারদের, সমসাময়িক টিচাররাই করে থাকে। অ্যান্ড আমাদেরকে একাডেমিক ভাবে যেগুলো পড়ানো হয় আমাদের ডিপার্টমেন্টে, সেগুলো নিয়েও তোমাদেরকে রেফারেন্স দিতে পারবো। তো বাকিটা তোমাদের ব্যাপার। এটা অ্যাবসলিউটলি কারেক্ট। বাংলাদেশের সংবিধান এবং বাংলাদেশের নাগরিকত্ব আইন অনুযায়ী আমাদের নাগরিকত্ব হচ্ছে বাংলাদেশী এবং আমাদের জাতীয়তা হচ্ছে বাঙালি। এটা নির্বিশেষে বাংলাদেশের সকলকে বলতে হবে সংবিধান অনুযায়ী। তার ভিতরে উপজাতিরাও পড়বেন। ওকে, আমরা আর কথা না বাড়িয়ে পরের স্লাইডে চলে যাই। এখানে প্রশ্ন আসবে, আহ ভালো করে খেয়াল করো একটু। আমাদের সীমান্তবর্তী দেশ ও অঞ্চল, এখানে ভালো মতো অনেক ধরনের প্রশ্ন আসতে পারে। যেমন আমাদের আর কিছু না জানলেও আমাদের প্রথমে জানতে হবে যে আমাদের কোন দিকে কি কি আছে। আমরা জানি আমাদের উপর দিকে উত্তর দিক, নিচের দিকে দক্ষিণ দিক, ডান দিকে পূর্ব দিক, বাম দিকে পশ্চিম দিক। আমরা কি জানি বাংলাদেশের দক্ষিণ দিকে কিসের অবস্থান? বঙ্গোপসাগরের অবস্থান। বাংলাদেশের পশ্চিম দিকে পশ্চিমবঙ্গের
হচ্ছে ইন্ডিয়া, আরেকটা হচ্ছে মিয়ানমার। ভালো মতো খেয়াল করো। আসে আমাদের বাংলাদেশের উত্তর পূর্ব দিকে কি অবস্থিত? সেভেন সিস্টার্স অবস্থিত হচ্ছে আমাদের উত্তর পূর্ব দিকে। সেভেন সিস্টার্স, সেভেন সিস্টার্স বলতে কি বোঝায়? ভারতের উত্তর পূর্ব দিকে 7টা অঙ্গরাজ্যকে একত্রে বলা হয় সেভেন সিস্টার্স। 7টা অঙ্গরাজ্য কি কি? মনোযোগ দাও। আমিত্রি, অমেনাম। বাবলাস আমার মনে একটু ডাউন হয়ে গেছে, একটু আপ করো সাউন্ডটা, একটু রিচেক করো। ওকে ভাইয়া। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি সেভেন সিস্টার্স। সেভেন সিস্টার্স এর যে 7টা অঙ্গরাজ্য, এগুলোকে সংক্ষেপে যদি লিখি, আমিত্রি অমেনাম দিয়ে প্রকাশ করেছি। আসাম, মিজোরাম, ত্রিপুরা, অরুণাচল, মেঘালয়, নাগাল্যান্ড। বেশি আপ আপ হয়ে গেছে, একটু ইয়ে করো, মডারেট। আচ্ছা, এখন বেশি লো ত্রিপুরা, হয়ে গেছে। অরুণাচল, মেঘালয়, নাগাল্যান্ড এবং মণিপুর, এই 7টা অঙ্গরাজ্য হচ্ছে সেভেন সিস্টার্স। ভালো করে খেয়াল করো। তাহলে এরা কোথায় অবস্থিত? বাংলাদেশের উত্তর পূর্ব দিকে অবস্থিত। বাংলাদেশের উত্তর পূর্ব দিকে অবস্থিত ভারতের 7টা অঙ্গরাজ্যকে কি বলা হয়? সেভেন সিস্টার্স। অঙ্গরাজ্য কি? এই প্রশ্ন করতে পারো, ভাইয়া হোয়াট ইজ দ্য স্টেট? অঙ্গরাজ্যকে কি বলা হয়? স্টেট। অঙ্গরাজ্য তাদেরকেই বলা হয় কোন একটা ফেডারেল রাষ্ট্রতে যে কাঠামোটা থাকে। ফেডারেল রাষ্ট্র কোনগুলোকে বলে? যার একটা কেন্দ্রীয় সরকার থাকে এবং যার প্রাদেশিক সরকার থাকে, দুটোকেই থাকে, সেটাকে বলা হয় ফেডারেল কান্ট্রি। বাংলাদেশ কি একটা ফেডারেল রাষ্ট্র? না। বাংলাদেশের কিন্তু কোনো কেন্দ্রীয় এবং প্রাদেশিক সরকার নাই। কিন্তু ইন্ডিয়ার আছে, খেয়াল করে দেখো। ইন্ডিয়ার কেন্দ্রীয় সরকারের প্রধান কে? বিজেপি পার্টির নেতা নরেন্দ্র মোদী, আমরা সেটা সবাই জানি। যদি তোমাকে প্রাদেশিক সরকারের উদাহরণ দেই, খেয়াল করে দেখবা পশ্চিমবঙ্গের ক্ষমতায় কে? পশ্চিমবঙ্গের ক্ষমতায় হচ্ছে তৃণমূল থেকে নির্বাচিত মমতা ব্যানার্জি। তার মানে কি, ভারতে প্রাদেশিক সরকারও আছে, কেন্দ্রীয় সরকারও আছে। যেই দেশে কেন্দ্রীয় সরকার এবং প্রাদেশিক সরকার থাকে তাদেরকে ফেডারেল রাষ্ট্র বলা হয়। আর ফেডারেল রাষ্ট্রের যে প্রত্যেকটা প্রাদেশিক সরকার যে অঞ্চলটা নিয়ে গঠিত সেটাকে বলা হয় অঙ্গরাজ্য। মোট অঙ্গরাজ্যকে 28টা। গত বছর পর্যন্ত ভারতের অঙ্গরাজ্য কয়টা ছিল? 29টা ছিল। হুট করে একটা কমে গেল কিভাবে? তার কারণ কাশ্মীর। তোমরা কাশ্মীরের ইস্যুটা কম বেশি অনেকে জানো। কাশ্মীর একসময় ভারতের একটা অঙ্গরাজ্য ছিল, এটা একসময় ছিল। কিন্তু গত বছর ভারতের সংবিধান থেকে 2টা আর্টিকেলকে বাদ দিয়ে দেওয়া হয়। একটা 370, একটা হচ্ছে 35-এর ক, যেখানে বলা ছিল কাশ্মীরের একটা প্রাদেশিক সরকার গঠন করার ক্ষমতা থাকবে। কিন্তু গত বছর কাশ্মীরের প্রাদেশিক সরকারকে বয়কট করা হয় এবং তাদের আর কোনো প্রাদেশিক সরকার নেই, এদেরকে কেন্দ্র থেকে পরিচালনা করা হয়। আর আমরা কি জানি? যার প্রাদেশিক সরকার আছে সেই অঙ্গরাজ্য। যেহেতু কাশ্মীরের কোনো প্রাদেশিক সরকার নাই, তাই কাশ্মীরের অঙ্গরাজ্য না। এই জন্য ভারতের মোট অঙ্গরাজ্য কয়টা? 28টা। তাহলে ভারতের 28টা অঙ্গরাজ্যের ভিতরে উত্তর পূর্ব দিকে অবস্থিত 7টা অঙ্গরাজ্যকে কি বলা হয়? সেভেন সিস্টার্স। এখানে আরো অনেক প্রশ্ন আছে, সবকিছু একবারে দেখাই দিচ্ছি, ভালো করে খেয়াল করো। ভালো করে খেয়াল করো। এই যে সেভেন সিস্টার্স, এটা বাংলাদেশে যেমন পার্বত্য চট্টগ্রামে আদিবাসীরা বসবাস করে, তেমনি ভারতের উত্তর পূর্ব দিকেও ভারতের আদিবাসীরা বসবাস করে। এন্ড তারাই সেভেন সিস্টার্স এর অধিবাসী। তো ওরা কখনো ভারতের কেন্দ্রীয় শাসনটা মেনে নিতে পারে না। কেননা এক সময় ব্রিটিশ শাসনের আগে ওরা স্বাধীনই ছিল। ব্রিটিশরা শাসন করার টাইমে তাদেরকে ভারতের সাথে যুক্ত করা হয়। তো ওরা কিন্তু মন থেকে কখনোই ভারতের শাসনটা মেনে নিতে পারে না। এই জন্য তারা বিদ্রোহ করে ভারত থেকে আলাদা হতে চায়। এদের ভিতরে বিভিন্ন জঙ্গি সংগঠন আছে, যেমন উলফা, কামাতাপুর লিবারেশন অর্গানাইজেশন, কিংবা হচ্ছে তোমার আবার আসাম লিবারেশন ফ্রন্ট। এরা সবসময় কি করে? একটা প্রচেষ্টা চালায় যাতে ভারত থেকে আলাদা হওয়া যায়। তাহলে একটু চিন্তা করে দেওয়া হয় কিন্তু পুরো ভারত থেকে সেমিস্টার পার্টটা আলাদা হয়ে যাবে। তাহলে পরীক্ষা এখান থেকে প্রশ্ন, মানে মেডিকেল ছাড়া অন্য ভার্সিটিতে আসতে পারে, ডোকলাম সীমান্ত নিয়ে কার কার মধ্যে বিরোধ আছে? তাহলে দেখো সেভেন সিস্টার্স ভারতের মধ্যে তো বিরোধ আছেই, পাশাপাশি এখানে আরো 2টা দেশ আছে, চীন আছে, ভুটান আছে। চীন, ভুটান, ভারত, এই 3টা দেশের ভিতরে কিন্তু গ্যাঞ্জাম আছে এই ডোকলাম সীমান্তটা নিয়ে। তো এগুলো যেহেতু ইন্টারন্যাশনাল পার্ট, খুব বেশি আলোচনা করবো না, তাও মনের মধ্যে প্রশ্ন আসতে পারে দেখে একটু ক্লিয়ার করে দিলাম। এখন অনেকে বলতে পারো, ভাই এদেরকে সেভেন সিস্টার্স নামে কেন ডাকা হয়? দেখলেই তো, এরা একত্রিত হয়ে ভারত থেকে আলাদা হতে চায়। তো এরা কিন্তু ভারত থেকে অনেক শোষিত হয়েছে, নির্যাতিত হয়েছে, অনেক বঞ্চনার শিকার হয়েছে। এই জন্য তাদের দুঃখ দুর্দশার কথা তুলে ধরার জন্য তাদের একজন প্রতিনিধি, একজন সাংবাদিক, প্রবীণ সাংবাদিক, তিনি এক টক শোতে বলেছিলেন আসাম, ত্রিপুরা, তারপর মিজোরাম, তার কথা থেকে পুরো বিশ্বের মানুষ তখন এই
মানে এই 7টা অঙ্গরাজ্যকে সেভেন সিস্টার্স নামে চেনা শুরু করে। তাহলে 7টা অঙ্গরাজ্য কি কি আবারও বলি? আমিত্রি, অমেনাম। এখন প্রশ্ন, এই 7টার সাথেই কি আমাদের সীমান্ত আছে কিনা? না, এই 7টার ভিতরে 4টার সাথে আমাদের সীমান্ত আছে। 4টা কি কি? আসামের সাথে আমাদের সীমান্ত আছে, মিজোরামের সাথে আছে, ত্রিপুরার সাথে আছে, মেঘালয়ের সাথে আছে। তার মানে অরুণাচল, নাগাল্যান্ড এবং মণিপুরের সাথে কিন্তু আমাদের কোনো সীমানা নাই। তাহলে ভারতের মোট কয়টা অঙ্গরাজ্যের সাথে আমাদের সীমানা আছে খেয়াল করো। এইদিকে পশ্চিমবঙ্গ, ওয়েস্ট বেঙ্গল, আর এইদিকে আসাম, মিজোরাম, ত্রিপুরা এবং মেঘালয়। এই প্রশ্নটা কিন্তু বেশ কয়েকবার আসছে, ভারতের মোট কয়টা অঙ্গরাজ্যের সাথে বাংলাদেশের সীমানা আছে? উত্তর হবে কয়টা? 5টা। তাহলে আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমাদের আশেপাশে কি আছে আবার ওভারভিউ করি। আমাদের সীমান্তবর্তী দেশ দুইটা, একটা ইন্ডিয়া আর একটা হচ্ছে তোমার মিয়ানমার। বাংলাদেশের দক্ষিণ দিকে বঙ্গোপসাগর, দক্ষিণ পূর্ব দিকে মিয়ানমার, বাংলাদেশের পশ্চিম দিকে ভারতের পশ্চিমবঙ্গ, বাংলাদেশের উত্তর পূর্ব দিকে ভারতের সেভেন সিস্টার্স। বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের অঙ্গরাজ্য কয়টা? উত্তর হবে 5টা, পশ্চিমবঙ্গ, আসাম, মিজোরাম, ত্রিপুরা এবং মেঘালয়। আশা করছি এখানে কোনো কনফিউশন হবে না। ওকে, তারপরে যদি চলে যাই আমরা সীমান্তবর্তী জেলা। সীমান্তবর্তী জেলা কোনগুলোকে বলা হয়? এই যে বর্ডার লাইন ঘিরে যে জেলাগুলো অবস্থিত, এই প্রত্যেকটা জেলাকে বলা হয় সীমান্তবর্তী জেলা কিংবা বর্ডার ডিস্ট্রিক্ট। ভালো মতো খেয়াল করবে, এগুলোকে কি বলা হয়? বর্ডার ডিস্ট্রিক্ট। তাহলে বাংলাদেশের বর্ডার ডিস্ট্রিক্ট কয়টা? বাংলাদেশে বর্ডার ডিস্ট্রিক্টটাকে দুই ভাগে ভাগ করা যায়। কিছু ডিস্ট্রিক্ট আছে আমাদের ইন্ডিয়ার সাথে, কিছু আছে মিয়ানমারের সাথে। মিয়ানমারের সাথে কয়টা? মিয়ানমারের সাথে 3টা, ইন্ডিয়ার সাথে 30টা। মিয়ানমারের সাথে 3টা কি কি? রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়া আর কক্সবাজার। এই 3টা হচ্ছে আমাদের মিয়ানমারের সাথে। খেয়াল করে দেখো, রাঙ্গামাটির সাথে মিয়ানমারেরও সীমান্ত আছে, ভারতেরও সীমান্ত আছে, তাইলে একটা কমন। এই জন্য আমাদের মোট সীমান্তবর্তী জেলা 32টা। ভালো করে খেয়াল করো, ভালো করে খেয়াল করো। প্রথমত আবারও বলছি, বাংলাদেশের সীমান্তবর্তী জেলা ইন্ডিয়ার সাথে 30টা, মিয়ানমারের সাথে 3টা, রাঙ্গামাটি, বান্দরবান এবং কক্সবাজার। এর ভিতরে রাঙ্গামাটির সাথে ভারত এবং মিয়ানমার দুটো দেশেরই সীমান্ত আছে, এজন্য মোট 33টা না হয়ে 32টা হয়েছে। তাহলে দেখো আমাদের মোট সীমান্তবর্তী জেলা উত্তর হবে কয়টা? 32টা। এখানে আবারও লিখে দিচ্ছি, দেখো ইন্ডিয়ার সাথে 30 প্লাস 3, কিন্তু মোট হচ্ছে 32। তাহলে কমন কোনটা? কমন হচ্ছে আমাদের রাঙ্গামাটি জেলা। এটা পরীক্ষায় অনেকবার প্রশ্ন আসছে, কোন জেলার সাথে বাংলাদেশের, ভারত এবং মিয়ানমার দুটি দেশেরই সীমান্ত আছে? উত্তর হবে রাঙ্গামাটি। ফাইনালি আরেকটা টপিকে চলে আসছি, যেই টপিকে হচ্ছে সীমান্ত দৈর্ঘ্য কথা নিয়ে আলোচনা করব। সীমান্ত দৈর্ঘ্য ইংলিশে যেটাকে বলা হয় বর্ডার লেন্থ, বা এটাকে সীমানাও বলা হয়। সীমান্ত দৈর্ঘ্য কোনটাকে বলে? কোনো একটা দেশের মানচিত্রের যে লাইনটা, সেই লাইনের এক প্রান্ত থেকে যাত্রা শুরু করে যদি তুমি পুরোটা পথ ঘুরে আসো, তাহলে যতটুকু রাস্তা অতিক্রম করবা ওইটাকে বলা হয় সীমান্ত দৈর্ঘ্য। তাহলে বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য কত? বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য হচ্ছে 5138 কিলোমিটার। এটা কত? বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য। এখন দেখো, মোট সীমান্ত দৈর্ঘ্যকে কিন্তু দুই ভাগে ভাগ করা যায়, একটা সমুদ্রের সাথে কিছু আছে, আবার কিছু আছে স্থলভাগের সাথে। তাহলে সীমানাকে বাংলাদেশের একটা স্থলভাগ, স্থল সীমা, আর একটা জলসীমা, দুই ভাগে ভাগ করা যায়। তুমি জলসীমাটা মনে রাখো খালি, দেখো 711 কিলোমিটার। 711টা এখান থেকে বাদ দাও, বাকি থাকে কত? 4427। এটা হবে হচ্ছে স্থলসীমা। এই স্থলসীমাকে আবার দুই ভাগে ভাগ করতে পারবা, একটা হচ্ছে ইন্ডিয়া আর একটা হচ্ছে মিয়ানমার। আমাদের ইন্ডিয়ার সাথে মিয়ানমারের সাথে কত এটা মনে রাখো, 271। তাইলে বিয়োগ দাও এখান থেকে, বাকি থাকে হচ্ছে 4156। এটা হচ্ছে ইন্ডিয়ার সাথে। পুরো ব্যাপারটা আবার একটু ক্লিয়ার করে দেই, দেখো বাংলাদেশের মোট সীমানা বা সীমান্ত দৈর্ঘ্য, বা ইংলিশে যেটাকে বলা হয় বর্ডার লেন্থ, সেটা 5138 কিলোমিটার। এটাকে দুইটা ভাগে ভাগ করা যায়, একটা স্থলসীমা, একটা জলসীমা। আমাদের জলসীমা কত? 711 কিলোমিটার। তাহলে বিয়োগ দিয়ে দাও, বাকি থাকে 4427 কিলোমিটার। এটা আমাদের স্থলসীমা। এই স্থলসীমাকে দুই ভাগে ভাগ করতে পারো, একটা ইন্ডিয়া, একটা মিয়ানমার। ইন্ডিয়ার সাথে 200, মিয়ানমারের সাথে 271, বাকি থাকে 4156। এটা ইন্ডিয়ার জন্য। বোঝা গিয়েছে? তাহলে ওভারঅল টপিকটা যদি বুঝে থাকো একটু হ্যান্ড রেইজ করো, কারণ তোমাদের বোঝার উপরই সবকিছু ডিপেন্ড করছে। তোমরা না বুঝলে তো পড়িয়ে লাভ নেই। তোমরা যদি শিখতে চাও আরো এলাবোরেটলি পড়াতে পারবো, বাট ইচ্ছা না থাকলে তো জোর করা যাবে না। অল্প কিছু মানুষের হাত দেখছি, বাকিরা কি? 1/3 এর হ্যান্ড রেইজ দেখতে পাচ্ছি, বাকিরা কি বুঝো নাই নাকি বুঝতে চাচ্ছ না? এই তো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, আমি একটু ইন্টারাপ্ট করবো, তুমি শেষ করো। সিলেবাসটা জানতে চাইছি অনেকে, এটা বলে দিই। জি ভাই, বলো। আচ্ছা, কত বছর থেকে মেডিকেল ভর্তি পরীক্ষার সিলেবাস টোটালি চেঞ্জ করে দিচ্ছে। এর আগেতে মানে কত বছরের আগে কি ছিল, বাংলাদেশের সাথে ইন্টারন্যাশনাল ছিল। গত বছর শুধু বাংলাদেশের কি কি আসতেছে শোনো। বাংলাদেশে সবাই 1-2 মিনিট সবাই খুব ভালো করে শোনো। ফার্স্ট হচ্ছে বাংলাদেশের ইতিহাস, তারপর সেকেন্ড হচ্ছে বাংলাদেশের সংস্কৃতি, আর 3 নম্বর হচ্ছে মুক্তিযুদ্ধ।
বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি এবং মুক্তিযুদ্ধ, আর হচ্ছে বাংলাদেশ রিলেটেড সবকিছু। এই আর কি, ইন্টারন্যাশনাল নাই, এই মেডিকেল সিলেবাসে সব বাংলাদেশ রিলেটেড, ইতিহাস, সংস্কৃতি এবং মুক্তিযুদ্ধ। ব্যাক টু ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, তো এখন খেয়াল করে দেখো, মানে মেডিকেলে হচ্ছে গত বছর ইতিহাস, সংস্কৃতি আর হচ্ছে তোমার মুক্তিযুদ্ধ, এই পার্ট ছাড়াও ওভারঅল পরিচিতি নিয়েও কিন্তু এসেছে। তো এটাকে কোনটার পার্টে আসে? তো বেসিক বাংশের পরিচিতি কিন্তু পড়তেই হবে। তো তোমাদের 4টা লেকচার ওভাবেই সাজানো হয়েছে। গত বছর কিন্তু বেসিক বাংশের পরিচিতি থেকে প্রশ্ন এসেছে। তো মোট কথা তোমাদের বাংলাদেশ বিষয়ে বলি যাবতীয় কিছু পড়তে হবে, ইন্টারন্যাশনালটা না পড়লেও হবে, ইন্টারন্যাশনাল থেকে প্রশ্ন আসবে না। বাট বাংলাদেশ বিষয়ে বলি যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসতে পারে। এর ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মুক্তিযুদ্ধ, বাংলাদেশের পরিচিতি, সংস্কৃতি, ঐতিহ্য এবং ইতিহাস। আচ্ছা দেখো, এবার আসি ছিটমহলের কথায়, খুব ভালো মতো খেয়াল করো। ছিটমহলকে ইংলিশে বলা হয় ইনক্লেভ। কোনো একটা দেশের জায়গা তার অবস্থান যদি সম্পূর্ণ অন্য একটা দেশে হয়, তাহলে ওই জায়গাগুলোকে বলা হয় সেই দেশের ছিটমহল। বুঝতে পারি নাই তাই না? ভালো মতো খেয়াল করো। মনে করো এটা বাংলাদেশ, বাংলাদেশের মানচিত্র তো জানো এইটা, তার মানে এই মানচিত্রের ভিতরে যা কিছু আছে সেটা আমার দেশ। কিন্তু বাংলাদেশেরই কোনো জায়গা যদি ভারতের ভিতর অবস্থিত হয়, তাহলে সেগুলোকে বলা হবে বাংলাদেশের ছিটমহল। তেমনি ভাবে ভারতের কোনো জায়গা যদি বাংলাদেশ ভূখণ্ডের মধ্যে অবস্থিত হয়, তাহলে সেগুলোকে বলা হবে বাংলাদেশের ছিটমহল। এটা কি আবার হয় কিনা? হ্যাঁ, এটা অবশ্যই হয়। কেননা বাংলাদেশের মধ্যে ভারতের ছিটমহল ছিল মোট 111টা, আর ভারতের মধ্যে বাংলাদেশের ছিটমহল ছিল 51টা। মোট ছিটমহল কয়টা? 162টা। এখন প্রশ্ন করতে পারো ভাইয়া ছিটমহলটা হইলো কিভাবে, একটা দেশের জায়গা অন্য দেশের ভিতরে গেল কিভাবে? ভালো করে খেয়াল করো। আমাদের যখন মুঘলরা শাসন করত, আকবর, শাহজাহান কিংবা বাবর, তখন কিন্তু বাংলা ভারতবর্ষের একটা পার্ট ছিল, বাংলা কিন্তু আলাদা কোনো শাসক ছিল না। তাহলে বাংলাকে তখন বলা হইতো পুরো ভারতবর্ষে একটা সুবা। সুবা মানে কি? একটা অঙ্গরাজ্য। সেই সুবাতে যিনি রাজস্ব আদায় করতেন তাকে বলা হতো সুবেদার। তার মানে কি পুরো বাংলার রাজস্ব আদায় করার দায়িত্ব কার উপরে ছিল? তখনকার সুবেদারের উপরে ছিল। আমরা বিভিন্ন সুবেদারের নাম জানি তাই না? ইসলাম খান, শায়েস্তা খান। তো এই সুবাকে আবার অনেকগুলো পার্টে ভাগ করা হয়েছিল, যেগুলোকে বলা হইতো এক একটা চাকলা। চাকলা মানে ছোট ছোট এক একটা গ্রাম। এই চাকলাতে আবার যিনি রাজস্ব আদায় করতেন তাকে বলা হইতো চাকলাদার। তাহলে ভালো মতো বুঝছো, পুরো বাংলার রাজস্ব আদায়ের দায়িত্ব কার ছিল? সুবেদারের। আর ছোট ছোট যে অংশগুলো, সেই অংশগুলোর যে খাজনা বা রাজস্ব, সেটা আদায় করার দায়িত্ব কার ছিল? চাকলাদারের দায়িত্ব ছিল। তো তেমনই ভাবে পুরো বাংলার রাজস্ব আদায় করে এই চাকলাদাররা ভারতের কাছে পৌঁছে দিত। কিন্তু এই যে বাংলাদেশের উত্তরবঙ্গে রংপুর, দিনাজপুর, নীলফামারী এইসব জেলায় যে জমিদাররা ছিলেন, তারা একদিন চিন্তা করলেন যে আমাদের খাজনা কেন আমরা ভারতের কাছে পাঠাবো, আমরা নিজেদের কাছেই রাখি। এই কথা চিন্তা করে তারা ভারতের খাজনা পাঠানো বন্ধ করলো। তো তার পাশেই আবার মুঘলদের অনুগত কুচ রাজা ছিল, বিহারের একটা জায়গা থেকে কুচ রাজারা ছিল। তারা কি করলো? এটাতে খুব রেগে গেল যে আমাদের খাজনা দিবে না, এত বড় সাহস। তারা এসে এই বাংলা থেকে বিভিন্ন চাকলা বা বিভিন্ন জায়গা দখল করে নেয়। দখল করে নেয় বলতে, তখন থেকে জোরপূর্বক এই জায়গাগুলোর খাজনা তারা আদায় করতো এবং সেখানে তারাই শাসন করতো। তো রংপুর, দিনাজপুর এবং কুড়িগ্রামের দিকে যে জমিদাররা ছিল তাদের কিছুই করার ছিল না। তো একটা টাইম পরে তারা ভাবলো যে এটা আমরা প্রতিশোধ নিব। এই প্রতিশোধ নেওয়ার জন্য তারাও ভারতের যে কুচবিহার যে প্রদেশটা ছিল, এইখানে যে বেশ কিছু চাকলা তারা তখন দখল করে নেয়। তাইলে ব্যাপারটা খেয়াল করো, সেই মুঘল আমল থেকেই বাংলার ভেতরে কিছু জায়গা বাইরের শাসক শাসন করেছে, এবং বাংলার শাসকরা বাংলার বাইরের কিছু জায়গা শাসন করেছে। তো এইভাবেই মূলত ছিটমহল সমস্যাটার উৎপত্তি। যখন 1947 সালে আমাদের দেশ বিভাগ হলো, তখন দেখা গেল যে আমাদের এই মানচিত্রের বাইরেও কিছু জায়গা আছে যেখানে আমাদের কর্তৃত্ব বিরাজমান। ইভেন আমাদের দেশের ভিতরে কিছু জায়গা আছে যেগুলো আসলে আমাদের কর্তৃত্ব নয়, ওখানে কাদের কর্তৃত্ব? ভারতীয় শাসকের কর্তৃত্ব। এভাবেই ছিটমহল সমস্যাটার উৎপত্তি। কিন্তু যতদিন আমরা পূর্ব পাকিস্তান ছিলাম, সেই পূর্ব পাকিস্তান থাকা আমলেই ছিটমহল নিয়ে তেমন কোনো আলোচনা হয় নাই। আলোচনাটা কবে শুরু হয়েছে? আমাদের স্বাধীনতার পরে। আমাদের স্বাধীনতার পরে 1974 সালে একটা চুক্তি স্বাক্ষরিত হয়। 1974 সালে, যেটাকে বলা হয় মুজিব ইন্দিরা চুক্তি। মুজিব ইন্দিরা চুক্তির আরেকটা নাম আছে, সেই নামটা হচ্ছে সীমান্ত চুক্তি। ভালো করে খেয়াল করো, বাংলাদেশের ভিতরে কয়টা ছিটমহল ছিল? 111টা। কাদের ছিটমহল? এগুলো ভারতের। আর ভারতের মধ্যে কয়টা ছিল? 51টা ছিল। তাইলে ভারতের মধ্যে যে 51টা ছিল বাংলাদেশের, তার ভিতরে সবচেয়ে বড় ছিটমহলটার নাম ছিল দহগ্রাম আঙ্গরপোতা। লিখে দিচ্ছি দেখো, দহগ্রাম আঙ্গরপোতা। এটা কি ছিল? বাংলাদেশের সবচেয়ে বড় ছিটমহল, ভারতে অবস্থিত। তেমনি ভাবে বাংলাদেশের মধ্যে অবস্থিত ভারতের একটা বড় ছিটমহল ছিল হচ্ছে বেরুবাড়ি। তো এই চুক্তিতে বলা হয়, 1974 সালের সীমান্ত চুক্তিতে, যে এই দহগ্রাম আঙ্গরপোতা ভারত সরকার বাংলাদেশকে দিয়ে দিবে, আর এই বেরুবাড়ি
বাংলাদেশ ভারতকে দিয়ে দিবে। দিয়ে দিবে মানে কি? এই জায়গা তুলে কি ওখানে যে বসায় দিয়ে আসবে? সেটা তো সম্ভব না। তার মানে ওই ছিটমহল থেকে বাংলাদেশে যাতায়াত করার জন্য একটা রাস্তা ক্রিয়েট করতে হবে। এখান থেকে যাতায়াতের জন্য রাস্তা ক্রিয়েট করতে হবে। খেয়াল করে দেখো, দহগ্রাম আঙ্গরপোতা থেকে বাংলাদেশে যাতায়াত করার জন্য যে রাস্তাটা নির্মাণ করা হয় সেটাকে বলা হতো হচ্ছে ৩ বিঘা করিডোর। অনেকেই নাম শুনেছি, তাই না? ৩ বিঘা করিডোর। তাহলে দহগ্রাম আঙ্গরপোতা থেকে বাংলাদেশে যাতায়াত করার জন্য যে রাস্তাটা নির্মাণ করা হয়েছিল সেটাকে বলা হতো ৩ বিঘা করিডোর। ওইটা ভারত সরকার বন্ধ করে রাখতো, যাতে ওখানকার মানুষ আমাদের দেশে চলাচল না করতে পারে। তো এই চুক্তিতে বলা হয় যে ভারত এই দহগ্রাম আঙ্গরপোতা বাংলাদেশকে দিয়ে দিবে, বিনিময়ে বাংলাদেশ বেরুবাড়িকে দিয়ে দিবে। বাংলাদেশ খুশি হয়ে যায়, কথা মতো বেরুবাড়ির সাথে সাথে ভারতকে দিয়ে দেয়। কিন্তু ভারত আর ৩ বিঘা করিডোরটা আমাদেরকে দেয় না। তার কারণ হিসেবে ভারত দেখায় এটা দিতে হইলে নাকি তাদের সংবিধানটা পরিবর্তন করতে হইতো। তো যেহেতু সংবিধানটা পরিবর্তন করা তাদের পক্ষে সম্ভব ছিল না, তাই আমরা আর এই ৩ বিঘা করিডোরটা কিংবা দহগ্রাম আঙ্গরপোতা তখন আর পাই না। তো আবারও আমরা আমাদের অনেকদিন বসে থাকতে হয়। ফাইনালি ১৯৯২ সালে প্রথমবারের মতো এই করিডোরটাকে ৬ ঘন্টার জন্য খুলে দেওয়া হয়। তার মানে কি, দিনে মাত্র ৬ ঘন্টার মধ্যে ওখানকার মানুষ আমাদের দেশে যাতায়াত করতে পারবে। তো এটাও তো কোনো পার্মানেন্ট সলিউশন না, একটা তো পার্মানেন্ট সলিউশন দরকার। এখন তুমি বলো পার্মানেন্ট সলিউশন কেমনে করবা? ১১১টার ওখানে ৫১টা, মোট কয়টা? ১৬২টা ছিটমহল যদি বিনিময় করতে চাও, ১৬২টা রাস্তা নির্মাণ করে সেগুলোকে মেইনটেইন করতে হবে কিংবা ম্যানেজ করতে হবে, এটা কি পসিবল না? এই জন্য অবশেষে ২০১৫ সাল, দীর্ঘ সময় পরে ২০১৫ সালে ছিটমহল বিনিময় চুক্তি কার্যকর করা হয়। কোন চুক্তি? ছিটমহল বিনিময় চুক্তি। এই চুক্তিতে কি বলা হয়েছিল? বলা হয়েছিল ভারতের মধ্যে যে ৫১টা ছিটমহল আছে ওইটা এখন থেকে ভারতেরই, বাংলাদেশ আর ওইটা চাবে না। ভারতও রাজি হয়েছে এইখানে যে ১১১টা ছিটমহল আছে ওইটা এখন থেকে বাংলাদেশেরই, ভারতে আর ওর উপরে কোনো দাবি নাই। তাহলে দেখো লাভ কার হয়েছে? লাভ বাংলাদেশের হয়েছে, আমরা ৬০টা ছিটমহল বেশি পাইছি। এই কারণেই আমাদের আয়তন আগে ছিল ১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটার, ওইটা বেড়ে এখন কত হয়ে গেছে? ১,৪৭,৬১০ কিলোমিটার। এবার ব্যাপারটা বুঝতে পারছো তো? ছিটমহল আমরা ৬০টা ছিটমহল বেশি পাইছি, এই জন্য আমাদের ৪০ বর্গ কিলোমিটার আয়তন বৃদ্ধি পেয়েছে। তাইলে একবার আমাকে হ্যান্ড রেজ করে জানাও মোটামুটি বুঝছো কিনা, আমি আরেকবার তোমাদেরকে বুঝাই দিব। দেখি কয়জন বুঝছো, একটু হ্যান্ড রেজ করো। হ্যান্ড রেজ করো দেখি কয়জন বুঝতে পেরেছো। ফাইনালি আরেকবার তোমাদেরকে দেখাই দিব। ওকে, থ্যাংক ইউ। ছিটমহলটা আবার চাচ্ছে অনেকে, আবার একটু জি ভাই, আমি দেখাই দিচ্ছি। আচ্ছা, আবারও দেখাই দিচ্ছি, ভালো করে খেয়াল করো। তাহলে আমি পুরো বিষয়টা যদি রিপিট করি, ছিটমহল অনেকে জিনিসটা কি? অনেকে মনে হয় লিখতেছে, লিখতে বলবা কি নাকি? না, লেখার বুঝবে দরকার এখন? নেই। আচ্ছা, ফার্স্ট সেটাই। অফ অল তোমাদের লেখার দরকার নেই, কারণ এই স্লাইডের শেষে সবকিছু ডিটেলস দেয়া আছে। এই স্লাইডের শেষে এখান থেকে কি কি এমসিকিউ আসতে পারে, কত সালে কোন চুক্তি হয়েছে, এগুলো লেখা আছে। তোমাদের কিচ্ছু নোট করতে হবে না, এখন জাস্ট বোঝো, বাসায় পড়বা। তুমি যদি এখন লিখতে চাও, বুঝতে চাও, কোনোটাই তো করতে পারবা না। So এখন একটু মনোযোগ দিয়ে শোনো। প্রথম কথা, ছিটমহল কাকে বলে? একটা দেশের জায়গা যার অবস্থান সম্পূর্ণ অন্য একটা দেশে, সেটাকে বলা হয় ছিটমহল। তো এরকম বাংলাদেশের মধ্যে ছিটমহল ছিল ১১১টা, ভারতের মধ্যে ছিল ৫১টা। মোট কয়টা? ১৬২টা ছিটমহল ছিল আমাদের দুই দেশের মধ্যে। তো প্রথম চুক্তিটা কবে স্বাক্ষরিত হয়? ১৯৭৪ সালে। এই চুক্তির নাম কি ছিল? মুজিব ইন্দিরা চুক্তি অথবা সীমান্ত চুক্তি। মুজিব ইন্দিরা অথবা সীমান্ত চুক্তি, যেখানে বলা হয়েছিল দহগ্রাম আঙ্গরপোতা থেকে যে ৩ বিঘা করিডোরটা এসেছে এটা আমাদেরকে দিয়ে দেওয়া হবে, কিন্তু ভারত দেয় নাই। বাট আমরা কিন্তু বেরুবাড়ি তাদেরকে ঠিকই দিয়ে দিচ্ছি। এরপরে ১৯৯২ সালে ভারত সরকার একটু দয়া করে ৬ ঘন্টার জন্য এই গেটটা খুলে দিচ্ছিল। বাট ওটা পার্মানেন্ট সলিউশন না। ফাইনাল ডিসিশন কবে আসছে? ২০১৫ সালে, যখন ভারত বলছে যে ভাই তোর ভিতর যে ১১১টা আছে তুই নে, বাংলাদেশ বলছে আচ্ছা তোর ভিতর যে ৫১টা আছে ওইটাও তুই নে। তার মানে আমাদেরই তো লাভ হইছে, বার্গেন করে আমরাই জিতছি, ৬০টা ছিটমহল বেশি পেয়েছি। এই জন্য আমাদের আয়তন আগে ছিল ১,৪৭,৫৭০, সেটা বেড়ে হয়ে গেছে ১,৪৭,৬১০ বর্গ কিলোমিটার। আই গেস বুঝতে পেরেছো। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা পরের টপিকে যেতে পারি। আরো কোনো প্রশ্ন থাকলে রেখে দাও, আমরা লাস্টে আলোচনা করব। লাস্টের ১০ মিনিট শুধুমাত্র তোমাদের প্রশ্নের অ্যান্সার করব। লাস্টের ১০ মিনিট ভালো করে খেয়াল করো। এখন আচ্ছা, একজন আবার অলরেডি প্রশ্ন করেছো, দেখো খুব ভালো করে বলে দেই। বলেছো আয়তন কেন বর্গ কিলোমিটার হয়? এগুলো প্রশ্ন কেন করে স্টুডেন্টরা জানো? মানে যখন পড়াশোনা করতে ইচ্ছা করে না, একটু মানে মজা টজা করতে ইচ্ছা করে, টিচারদেরকে আটকাতে ইচ্ছা করে, তখন আমরা এরকম প্রশ্ন করি। কিন্তু সবাইকে তো আর এরকম ভাবলে হবে না, তাই না? আয়তন ক্ষেত্রফল ভালো করে খেয়াল করো। আমরা কিসের আয়তন পরিমাপ করি? ত্রিমাত্রিক বস্তু বা 3D অবজেক্ট যেগুলো, সেগুলোর আমরা আয়তন নির্ণয় করি, যার দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা আছে।
ক্ষেত্রফল কার নির্ণয় করি আমরা? 2D বস্তু দ্বিমাত্রিক যার শুধু কেবলমাত্র দৈর্ঘ্য প্রস্থ আছে। পৃথিবীতে যা কিছু দেখো, যা কিছু ধরা যায়, ছোঁয়া যায় সবকিছু কি? সবকিছু 3D। পৃথিবী কি কখনো হচ্ছে তোমার 2D হইতে পারে? মানে এই যে কোন স্থান বা কোন দেশ কি কখনো 2D হইতে পারে? না। দেশের তো অবশ্যই একটা না একটা উচ্চতা আছে। অবশ্যই আছে। তার মানে দেশ অবশ্যই একটা 3D কাঠামো বা 3D স্ট্রাকচার। যেই কারণে এটার আয়তন পরিমাপ করা হয়, ক্ষেত্রফল না। তাইলে আমরা ১ম টা সিউর হইলাম যে আয়তন কেন বলা হয়। এখন 2nd কথা, আয়তন বললাম এরপরে কেন বর্গ বলবো খেয়াল করো। একটা দেশে যখন আয়তন পরিমাপ করো তখন দৈর্ঘ্য গুণন প্রস্থ করি আমরা। দৈর্ঘ্য গুণন প্রস্থ। উচ্চতা কেন করি না? চিন্তা করে দেখো বাংলাদেশ সমুদ্র সীমা থেকে ৩ থেকে ৪ সেন্টিমিটার উঁচুতে অবস্থিত। কিন্তু বলিভিয়ার নাম শুনছো না? বলিভিয়া সমুদ্র সীমা থেকে ৭ কিলোমিটার উঁচুতে অবস্থিত। তাইলে ৭ কিলোমিটার যে উঁচুতে অবস্থিত ওইজন্য কি ওর আয়তন বাড়বে? না। এইজন্য যখন কোন জায়গা বা স্থানের আয়তন নির্ণয় করা হয় তখন উচ্চতাকে ১ একক ধরে নেওয়া হয়। ১ একক ধরে নেওয়া হয়। যেহেতু এটাকে ১ ইউনিট ধরে নেওয়া হয়েছে, আসল খেলাটা কে খেলতেছে? দৈর্ঘ্য এবং প্রস্থ। এইজন্য দৈর্ঘ্য এবং প্রস্থকে যেহেতু গুণ করতেছি, এইজন্য এটাকে বলা হয় বর্গ কিলোমিটার। এখন বলো, কোন কনফিউশন? কনফিউশন আছে কিনা? ইয়েস অর নো? ইয়েস অর নো লেখো। সবাই চ্যাটে লেখো তো একটু ইয়েস অর নো। হ্যাঁ, ভেরি গুড। তাহলে প্রথমত আমাদের দেশ হচ্ছে একটা ত্রিমাত্রিক কাঠামো, এইজন্য আয়তন নির্ণয় করি। যখন আমরা হচ্ছে আয়তন নির্ণয় করি তখন উচ্চতাকে ১ একক ধরে নেওয়া হয়। দ্যাটস ওয়াই এটাকে বর্গ কিলোমিটার লেখা হয়। ওকে। আচ্ছা, আরেকটা প্রশ্ন হচ্ছে আমাদের আয়তন কি পরীক্ষায় ৬১০ লিখতে হবে কিনা? ১,৪৭,৬১০। অপশনে যদি ৬১০ থাকে তাহলে অবশ্যই ৬১০ লিখতে হবে। বাট যদি তোমাদের হচ্ছে ৫৭০ থাকে তাইলে মানে ৬১০ না থাকে তাহলে ৫৭০। কিন্তু যদি ২ টাই অপশনে থাকে তাহলে অবশ্যই ৬১০ দাগাবা। ২ টাই যদি থাকে ৬১০। যদি একটাও না থাকে মানে ৬১০ না থাকে তাইলে ৫৭০ দাগাবা। ওকে, পরের টপিকে চলে যাই। এখন দেখো এখানে প্রশ্ন যে এগুলো খুব ইজি জিনিস তারপর একটু দেখাই দেই ভালো করে। প্রথম কথা হচ্ছে বাংলাদেশের দক্ষিণ দিকে কোন জেলা অবস্থিত? এরকম অনেক প্রশ্ন আসে। আমরা জানি বাংলাদেশের দক্ষিণ দিকে কোন জেলা অবস্থিত? কক্সবাজার। এগুলো একটাও নোট করতে হবে না। ক্লাস শেষে পেয়ে যাবা। বাংলাদেশের সবচেয়ে উত্তর দিকে কোন জেলা অবস্থিত? আমরা জানি পঞ্চগড়। এগুলো ইজি জিনিস। একটু পরে কনফিউশন আছে। সবচেয়ে পূর্ব দিকের জেলা কোনটা? বান্দরবান। ভালো করে খেয়াল করো। পূর্ব দিকের জেলা বান্দরবান। পশ্চিম দিকের জেলা কিন্তু আমাদের চাঁপাইনবাবগঞ্জ। চাঁপাইনবাবগঞ্জ হচ্ছে আমাদের পশ্চিম দিকের জেলা। এখন প্রশ্ন আসে বাংলাদেশের দক্ষিণে উপজেলা কোনটা? আমরা উপজেলা জানি টেকনাফ। আমরা উত্তরের দিকে জানি টেকনাফ থেকে তেতুলিয়া। তার মানে এটা হবে হচ্ছে তেতুলিয়া। পশ্চিম দিকের উপজেলা কোনটা? রাখবা এটাও গঞ্জ, এটাতেও গঞ্জ থাকবে। শিবগঞ্জ হচ্ছে আমাদের পশ্চিম দিকের উপজেলা। পূর্ব দিকের উপজেলা কোনটা? এটা হবে থানচি। এই দুইটাতে কোনো কনফিউশন নাই। তার কারণ পরীক্ষায় যদি প্রশ্ন আসে বাংলাদেশের পূর্ব দিকের ইউনিয়ন কোনটা বা বাংলাদেশের যে পূর্ব দিকের স্থান কোনটা, দুইটার অ্যান্সারই হবে হচ্ছে আখাইন ঠং। আর পশ্চিম দিকে যদি প্রশ্ন আসে বাংলাদেশের পশ্চিম দিকে ইউনিয়ন কোনটা কিংবা স্থান কোনটা, দুইটার অ্যান্সারই হবে মনাকষা। এখন আসো বাংলাদেশের দক্ষিণ দিকের ইউনিয়ন কোনটা যদি প্রশ্ন আসে এন্টিন। আর যদি পরীক্ষায় প্রশ্ন আসে স্থান কোনটা, উত্তর হবে ছেড়াদ্বীপ। অনেক বইয়ে দেখবা লেখা আছে বাংলাদেশের সর্বদক্ষিণের স্থান সেন্ট মার্টিন, কিন্তু যারা সেন্ট মার্টিনে গেছো জানো যে সেন্ট মার্টিন একটা দ্বীপ, সেই দ্বীপ থেকে আরেকটু দূরে গেলে ছেড়াদ্বীপ। তাহলে বাংলাদেশের সবচেয়ে দক্ষিণের স্থান কোনটা হবে? ছেড়াদ্বীপ। আর ইউনিয়ন কোনটা হবে? ইউনিয়ন হবে সেন্ট মার্টিন। উত্তর দিকে তাকাও, বাংলাদেশের সর্ব উত্তরের ইউনিয়ন হবে হচ্ছে বাংলাবান্ধা। আর যদি স্থান বলে, স্থান হবে হচ্ছে জায়গিরচোট। জায়গিরচোট। তাহলে কনফিউশন কোনটা নিয়ে? উত্তর দিক নিয়ে কনফিউশন, দক্ষিণ দিক নিয়ে কনফিউশন। আবারও ক্লিয়ার করে দিচ্ছি। পূর্ব দিকে ইউনিয়ন আসুক স্থান আসুক, অ্যান্সার হবে আখাইনটং। পশ্চিম দিকে ইউনিয়ন আসুক স্থান আসুক, অ্যান্সার হবে মনাকশা। উত্তর দিকে যদি ইউনিয়ন চাই, অ্যান্সার হবে বাংলাবান্ধা। উত্তর দিকের স্থান চাইলে উত্তর হবে জায়গিরচোট। তেমনি ভাবে দক্ষিণ দিকের ইউনিয়ন চাইলে সেন্ট মার্টিন, স্থান চাইলে দ্বীপ। বোঝা গেছে? একটু হ্যান্ড রেজ করো, সবার হ্যান্ড রেজটা দেখতে চাচ্ছি। ওকে, থ্যাংক ইউ। তাহলে এগুলো কিন্তু ইজি জিনিস, বাসায় একটু মেমোরাইজ করবা তোমরা। ২-৩ বার লিখে লিখে প্র্যাকটিস করবা। ২-৩ বার লিখে লিখে প্র্যাকটিস করলেই পারবা। এখন চলে আসি সমুদ্র সীমা সংক্রান্ত আলোচনায়। ভালো করে খেয়াল করো। প্রথম প্রশ্ন, বাংলাদেশের রাজনৈতিক সমুদ্র সীমা কত? কত নটিক্যাল মাইল? বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা কত? ২০০ নটিক্যাল মাইল। এখন চলে আসি, অনেক প্রশ্ন হয়তো তোমাদের মনে আছে, নটিক্যাল মাইল কেন বলা হয়? কি বলা হয় এটাকে? নটি
নটিক্যাল মাইল। নটিক্যাল মাইল হচ্ছে সমুদ্র সীমা পরিমাপ করার একক। এক নটিক অর্থাৎ যেই এককটা দিয়ে আমরা সমুদ্র সীমা আন্তর্জাতিকভাবে পরিমাপ করি সেটাকে আমরা বলি নটিক্যাল মাইল। তাহলে নটিক্যাল এখন প্রশ্ন ভাইয়া, অর্থনৈতিক সমুদ্র সীমা কি, রাজনৈতিক সমুদ্র সীমা কি, এইটা কিভাবে বুঝবো? ভালো করে খেয়াল করে, একটা প্যানকেক আঁকি বা পিৎজা আঁকি, মনে করো পিৎজার একটা স্লাইস আঁকি, প্যানকেক না তো পিৎজার স্লাইস। মনে করো এইটা একটা পার্ট, এইটা একটা পার্ট, ১ ২ ৩, ১ ২ ৩ ৪, আর লাস্টে হচ্ছে একটা ওপেন। তো প্রত্যেকটা দেশের সমুদ্র, যাদের যেসব দেশের সমুদ্র আছে সেই সমুদ্রগুলোকে ৫ টা ভাগে ভাগ করে। প্রথম পার্টটাকে বলা হয় রাজনৈতিক সমুদ্র সীমা, দ্বিতীয় পার্টটাকে বলা হয় সংলগ্ন অঞ্চল, তৃতীয় পার্টটাকে বলা হয় অর্থনৈতিক সমুদ্র সীমা, এটা এভাবে ধরো অর্থনৈতিক। এর পরের পার্টটাকে বলা হয় হচ্ছে তোমার মহীসোপান অঞ্চল, এন্ড ফাইনাল যে পার্টটা ওটাকে বলা হয় মুক্ত কিংবা আন্তর্জাতিক সমুদ্র অঞ্চল। মুক্ত কিংবা আন্তর্জাতিক, তাহলে ভালো করে খেয়াল করো, মুক্ত কিংবা আন্তর্জাতিক কোনটার পরিমাণ কত সেটা আগে লিখি। আমাদের রাজনৈতিক সমুদ্র সীমা ১২ নটিক্যাল মাইল, সংলগ্ন অঞ্চল বা ইংলিশে বলা হয় কন্টাজিয়াস জোন, এটাকে ১২ নটিক্যাল মাইল, অর্থনৈতিক সমুদ্র সীমা ২০০ নটিক্যাল মাইল, মহীসোপান অঞ্চল হচ্ছে ৩৫০ নটিক্যাল মাইল, এন্ড আন্তর্জাতিক সমুদ্র সীমার নির্দিষ্ট কোনো পরিমাপ নেই, এটা সবার জন্য উন্মুক্ত। এখন প্রশ্ন যে ভাইয়া এগুলো বলতে কি বোঝানো হয়েছে, তাহলে ভালো করে খেয়াল করো। রাজনৈতিক সমুদ্র সীমা বলতে বোঝানো হয়েছে, আমি একটু হাইলাইটার দিয়ে দেখাই দিই তোমাদেরকে। রাজনৈতিক সমুদ্র সীমা বলতে এই এলাকাটাকে তো বোঝানো হয়েছে, অর্থাৎ একটা দেশের যে সামরিক সর্বোচ্চ প্রয়োগ করতে পারবে এই রাজনৈতিক অঞ্চলে, একটা দেশ সামরিক শক্তির সর্বোচ্চ প্রয়োগটা সে রাজনৈতিক অঞ্চলে করতে পারবে, তাই তো? এটা বুঝলাম। সামরিক শক্তি লিমিটেড করতে পারবে কোথায়? এই তোমার সংলগ্ন অঞ্চলে। ব্যাপারটা কি একটু পর, কিংবা হচ্ছে নৌবাহিনী আছে তারা কোথায় তাদের মানে ক্ষমতাটা বিস্তার করতে পারবে? রাজনৈতিক সমুদ্র সীমায়। আর কোথায় কম করে করতে পারবে বা লিমিটেড ওয়েতে করতে পারবে সেটা হচ্ছে সংলগ্ন অঞ্চল। তারপরে যদি বলি আমরা যে কোন জায়গার অর্থনৈতিক সমুদ্র অর্থাৎ অর্থনৈতিক সমুদ্র সীমার মৎস্য সম্পদ হতে পারে, খনিজ সম্পদ, তেল, গ্যাস, এগুলো উত্তোলন, ব্যবহার এবং বাণিজ্যিকরণ একটা দেশ করতে পারে, এটাকে বলা হয় অর্থনৈতিক সমুদ্র অঞ্চল। এখন প্রশ্ন যে ভাইয়া কি বলে মহীসোপান অঞ্চলটা কি? মহীসোপান অঞ্চলটা মেইনলি হচ্ছে প্রত্যেকটা দেশের যুদ্ধ জাহাজ সংরক্ষণ করার জন্য কিংবা সাবমেরিন রাখার জন্য এই জায়গাটাকে ব্যবহার করা হয়। এখানে অর্থনৈতিক সম্পদ উত্তোলন করতে পারবা, কিন্তু খুবই সীমিত উপায়ে, খুবই সীমিত উপায়ে এখানে হচ্ছে অর্থনৈতিক সম্পদ উত্তোলন করতে পারবা। আর নর্মালি প্রত্যেকটা দেশের ভিতরে যে সমুদ্র সংক্রান্ত বিরোধ সেইটা হয়ে থাকে হচ্ছে তোমার এই মহীসোপান অঞ্চলকে নিয়েই। এন্ড ফাইনালি থাকে হচ্ছে তোমার মুক্ত অর্থনৈতিক সীমা। মুক্ত অর্থনৈতিক সীমা মানে এখানে সব দেশের যাত্রীবাহী জাহাজ কিংবা পণ্যবাহী জাহাজ চলাচল করতে পারে, এটা কারোর জন্য নির্দিষ্ট না। এখন একটু উদাহরণ দিয়ে ব্যাপারগুলো পরিষ্কার করে দেই, ভালো করে খেয়াল করো। প্রথম কথা, আমি যদি তোমার সাথে রিলেট করে বলি, মনে করো তুমি হচ্ছে বাসায় একদম একা আসছো, মনে করো বাসায় তোমার কেউ নাই, তুমি একা, তাহলে কি করবা? যা ইচ্ছা তাই করবা না? একদম ফুল স্পিডে গান ছেড়ে দিয়ে নাচা নাচি খাওয়া দাওয়া যা আছে সবকিছু করবা, তোমার কিন্তু লজ্জা শরম কিছু থাকবে না। মানে তখন আমরা সেটাকে কি বলবো? মানে তুমি তোমার পূর্ণ স্বাধীনতা ভোগ করছো, এই জায়গাটা হচ্ছে রাজনৈতিক অঞ্চল। মনে করো তোমার বাসায় কেউ নেই, একা, বন্ধু বান্ধব ডাইকে ইচ্ছা মতো চিল করতেছো, পার্টি করতেছো, এইটাই বলবো রাজনৈতিক সমুদ্র সীমা। এখন খেয়াল করে দেখো, তোমার বাসায় একটা বড় ভাই আছে, বড় ভাইটা করা, তাও কিন্তু আব্বু আম্মু নাই, মানে বড় ভাই যত করেই হোক আব্বু আম্মুর মতো তো আর করা না, তাও কিন্তু তুমি চিল করবা, পার্টি করবা, কিন্তু একটু বুঝে শুনে, আল্লাহ ভাই যাতে না দেখে, দরজা আটকাই দিয়ে একটু আস্তে গান চাইলে তুমি চিল করবা, পার্টি করবা, তাহলে সেইটাকে তুমি বলতে পারবা সংলগ্ন অঞ্চল। লাস্টে আবার উদাহরণ দিব, অর্থনৈতিক অঞ্চল কোনটাকে বলবা? মনে করো বাসা খালি, তোমার হচ্ছে একটা ফ্রিজ ভর্তি খাবার, ওই ফ্রিজে যা কিছু আছে তুমি খাইতেছো, বন্ধুদেরকে খাওয়াইতেছো, ওইটাকে বলতে পারো তুমি অর্থনৈতিক অঞ্চল। আর ফাইনালি যদি তুমি চিন্তা করো মহিস্থান অঞ্চল কোনটা, এখন ভালো করে খেয়াল করো, আরেকটা উদাহরণ দিয়ে ব্যাপারটা বুঝাই দেই। কি বলছিলাম শুরুতে? রাজনৈতিক অঞ্চলের ভিতরে একটা দেশ সামরিক শক্তি সর্বোচ্চ প্রয়োগ করতে পারে, তার মানে কি? আমাদের বাংলাদেশ নেভি আছে, বাংলাদেশ মেরিন আছে, বাংলাদেশ কোস্ট গার্ড আছে, বাংলাদেশ নৌবাহিনী আছে, তারা এই জায়গার ভিতরে তাদের যত যুদ্ধের প্রশিক্ষণ, যত যুদ্ধের সরঞ্জামাদি সবকিছু ব্যবহার করতে পারবে, যা ইচ্ছা তাই করতে পারবে। তাহলে এইখানে যুদ্ধ জাহাজ কেমনে আসে? খেয়াল করে দেখো, তোমার বাসায় একটা লকার আছে, সেই লকারের ভিতরে তোমার বাবা পুলিশ ৩টা পিস্তল রাইখা দিচ্ছে, তার মানে কি ওই লকারটার ভিতরে তোমার বাবা গোলাগুলি করে? আমার এটা অ্যান্সার দাও। তোমার বাসায় একটা লকার আছে, লকারের ভিতর তোমার বাবা ৩টা পিস্তল রাখছে, কারণ তোমার বাবা একটা পুলিশ অফিসার, তার মানে কি তোমার বাবা সেখানে গোলাগুলি করে না? ওইখানে তোমার বাবা সংরক্ষণ করে রাখছে। তোমার বাবা গোলাগুলি করে কোথায়? যেটা ফায়ার
ফায়ারিং রেঞ্জ কিংবা ফায়ারিং স্পট যেখানে যখন গুলি করে তেমন ব্যাপার হচ্ছে এটা। এখানে সাবমেরিন কেবল কিংবা যুদ্ধ জাহাজগুলো রাখা হয়, কিন্তু আমরা সামরিক শক্তিটা এক্সারসাইজ করি কোথায়? রাজনৈতিক অঞ্চলে। তাহলে সংলগ্ন অঞ্চলে কাজটা কি ভাইয়া? দেখো একটা দেশের বর্ডার যে আছে, বিজিবি কিন্তু এর বাইরে যাইতে পারে না। বিজিবি কিন্তু ইন্ডিয়ার বর্ডারে যাইতে পারে না। কেন যাইতে পারে না? কারণ এটা তো কাঁটাতারে বেড়া দিয়ে আটকায় দেওয়া আছে। কিন্তু সমুদ্রের মাঝখানে কি কাঁটাতারে বেড়া আছে? না। মনে করো তুমি হচ্ছে জাহাজ নিয়ে এই পর্যন্ত আসছো। তুমি কি একটু এদিক সেদিক আসতে পারবা না? হ্যাঁ, চলে আসতেই পারো। ওই তো সেফ জোন ক্রিয়েট করা হইছে ভাই। তুই এর ভিতরে যা খুশি কর, আসলে এইটুকু পর্যন্ত আসিস। যেমন আমরা কি বলি? মনে করো তোমার পরীক্ষা চলতেছে, তোমার বাসায় ৫ টা রুম। তখন তুমি তোমার ছোট ভাই খুব জোরে, জোরে খেলাধুলা করতেছে। তুমি বলতেছো, "একদম কর্নারের রুমে যা, আমার ধারে কাছে আসবি না।" তখন তোমার ভাই বলতেছে, "আচ্ছা আমি ২ রুম কাছে আসি।" তখন তুমি বললে, "আচ্ছা ঠিক আছে ২ রুম কাছে আস, বাট খবরদার আমার রুমে আসা যাবে না।" ব্যাপারটা ঐরকম। তুমি রাজনৈতিক শক্তি ব্যবহার করতে পারবা। এটাও তুমি সংগ্রাম অঞ্চলে চলে আসো, সমস্যা নাই। বাট কোনোভাবেই যাতে অর্থনৈতিক অঞ্চলে তুমি পা না দাও রাজনৈতিক শক্তি প্রয়োগ করার জন্য। এইটা মাথা রাখা হয়েছে। আর পরেরটা হচ্ছে অর্থনৈতিক বা এক্সক্লুসিভ ইকোনমিক জোন। এটা তো সবাই বুঝছো। এর ভিতরে যা কিছু সম্পদ আছে সবকিছু এই দেশটা উত্তোলন করতে পারে, ব্যবহার করতে পারে, বাণিজ্যিকরণ করতে পারে। অ্যান্ড ফাইনালি মহীসোপান অঞ্চল, এইখানে যুদ্ধজাহাজগুলো রাখা হয়, সাবমেরিন রাখা হয়, কিংবা এইখানে বিভিন্ন পার্ট নিয়ে বিভিন্ন দেশের সাথে মানে অমীমাংসিত দ্বন্দ্ব লেগেই থাকে। আর ফাইনালি যে মুক্ত সমুদ্র সীমা, ওইখানে সব দেশের যাত্রীবাহী জাহাজ কিংবা পণ্যবাহী জাহাজ চলাফেরা করে। এখন দেখো বুঝতে পারছো কিনা? যদি বুঝে থাকো একটু হ্যান্ড রেইজ করো। বুঝতে পারলে একটু হ্যান্ড রেইজ করো সবাই। আচ্ছা বাবলু, অনেকে সাউন্ড প্রবলেমের কথা বলতেছে, প্রবলেম একটু ফিক্স করো তো। অনেকেই বলতেছে। আচ্ছা ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? আমি তো শুনতে পাচ্ছি, কিন্তু ওরা বলতেছে সাউন্ড নাকি প্রবলেম। আচ্ছা ওদেরকে জিজ্ঞেস করো তো। আচ্ছা শুনতে আমার কথা পেলে কি? হ্যাঁ, হ্যাঁ ইয়েস, ওয়াই ওয়াই লিখতে বলো, না শুনতে পেলে নো। আচ্ছা আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগ লিখতেছে যে কোনো সমস্যা নেই। তাইলে যাদের সমস্যা হচ্ছে তারা একটু লিভ নিয়ে আবার জয়েন করো। তোমাদের ডিভাইস কিংবা নেটওয়ার্কের প্রবলেম হতে পারে। আচ্ছা, তাইলে এখন বলতে পারো এগুলো কিভাবে পরিমাপ করা হয়? এটা পরিমাপ কিভাবে করা হয় একটু পরে দেখাচ্ছি। মোটামুটি আইডিয়া তো পাইছি। এখন দেখো। ওকে। তাইলে এখন আমরা হচ্ছে সমুদ্র বিজয়। আমরা কি জানলাম? আমাদের আমরা ২ বার সমুদ্র সীমা জয় করছি। আবার এখানে ব্যাক করব, ভালো করে খেয়াল করো। বাংলাদেশ মোট ২ বার সমুদ্র সীমা জয় করে। ২০১২ সালে একবার, ২০১৪ সালে একবার। ২০১২ সালে সমুদ্র সীমা কার বিপক্ষে জয় করে? মিয়ানমারের সাথে। ২০১৪ সালে সমুদ্র সীমা কার এগেইনস্ট এ জয় করে? ইন্ডিয়ার সাথে। মিয়ানমারের সাথে যে সমুদ্র সীমাটা জয় করে এটাকে বলা হইতো হচ্ছে ITLOS। আচ্ছা আজানটা হচ্ছে, আমি আজানটা শেষ হলে আবার ক্লাসটা কন্ডাক্ট করছি। এর মাঝখানে কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো, প্রশ্নের উত্তর দিব। পোলটাও ছাড়তে পারো, পোল। আচ্ছা পোলটা একটু পরে আছে তো, ওই লেকচারে আবার যেতে হবে। তার থেকে ঠিক ২ আছে, একটা কোশ্চেন অ্যান্সার করি। শিওর। আচ্ছা একজন লিখেছো ভাইয়া, চায়না ইউএস এর মধ্যে যে ওয়ারশিপ ব্যাটেল গুলো হয় ওগুলো কোন অঞ্চলে হয়? ভাইয়া প্রথম কথা জানতে হবে, মানে চায়না ইউএসএ কেউই এই আন্তর্জাতিক আইনগুলো মানে না। কারণ হচ্ছে ইউএস এর সমুদ্র সীমা আছে কত দূরে? আমেরিকাতে, তাই না? তোমার হচ্ছে কি বলে নর্থ আমেরিকা মহাদেশে। কিন্তু তাদের যুদ্ধজাহাজ কিন্তু আমাদের ভারত মহাসাগরেও আছে, আর দক্ষিণ চীন সাগরেও আছে। তো দুইটাতে যখন যুদ্ধে জড়ায় যায় তখন কেউ কারো কথা শোনে না। তখন ডিপেন্ড করে হচ্ছে যার সাথে যুদ্ধ করতে যাচ্ছে সে কতটুকু ফাইট ব্যাক করবে। কিন্তু বাংলাদেশ তত শক্তিশালী দেশ না, এই জন্য বাংলাদেশ আর মানতে হয়। বাংলাদেশ মহিস্তামান থেকে বের করলে ইন্ডিয়া এসে একদম মানে উড়াই দিবে, বা চীন এসে উড়াই দিবে। কারণ চীন বা ইন্ডিয়া মনে করতে পারে তাদের জন্য এটা থ্রেট হইতে পারে। কিন্তু ইউএসএ আর চীন যখন মারামারি করে তখন জানে দুইটাই শক্তিশালী দেশ, কেউ কারোর সাথে পারবে না। ওই জন্য হচ্ছে মানে ইউএস এর জাহাজও যদি দক্ষিণ চীন সাগরে আসে, চীন একটু হুমকি দেয়, বাট কখনো অ্যাটাক করে না, বাট কেউ কিছু বলতে চায় না। তো এগুলো কিন্তু লঙ্ঘন সব সময় হয়ে যায়। ওকে। আচ্ছা বাংলাদেশের নৌসীমা যেখানে কোস্টগার্ড পাহারা দেয়, পাহারা তোমার সব জায়গায় দেয়। পাহারা প্রত্যেকটা অংশেই দেয়। পাহারা দেয়া আর তোমার হচ্ছে সামরিক প্রয়োগ করা এক দেয়া না, এক জিনিস না। যেমন আমরা যখন প্লেন থেকে নামি, রাস্তায় আমাদেরকে আটকানো হয় কেন? আমাদের পাসপোর্ট চেক করার জন্য। তেমনি কোস্ট বাংলাদেশের অর্থনীতি সবচেয়ে ইন্টারেস্টিং আমাদের দেশে অবৈধভাবে কেউ কিছু কিছু অর্থনৈতিক টার্ম ওখানে আছে কিন্তু আমরা মানে সশস্ত্র শক্তি প্রয়োগ করতে পারি না, তাদেরকে গ্রেফতার করে নিয়ে আসতে পারি। তো আমাদের কোস্ট গার্ড কিন্তু একদম মহিষবান অঞ্চল পর্যন্তই থাকে। ওকে। একজন লিখেছে আমরা শক্তিশালী হব কবে? ইনশাল্লাহ তোমাদের হাতেই ভবিষ্যৎ। তোমরা শক্তিশালী হলেই আমাদের দেশ শক্তিশালী হয়ে যাবে। আচ্ছা অমিত্রী অমে নামে একজন বলছো, আসাম, মিজোরাম, ত্রিপুরা, অরুণাচল, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর।
এই 7টা অঙ্গরাজ্যকে বলা হয় অমিত্রিয়মেনা বা সেভেন সিস্টার্স। আসাম, মিজোরাম, ত্রিপুরা, অরুণাচল, মেঘালয়, নাগাল্যান্ড। এক্স করতেছে সিস্টার্স কেন, অন্য কিছু কেন বলে নাই, ব্রাদার কেন হয়নি? আচ্ছা, এগুলো হচ্ছে তোমার বিভিন্ন কিছু হয়, যেমন আমরা সিস্টার কনসার্ন বলি, তাই না? আবার কম্পিউটারে আমরা হচ্ছে মেইন যে বোর্ডটা ওটাকে কি বলি, মাদার বোর্ড, আমরা ফাদার বোর্ড তো বলি না, তাই না? আবার হচ্ছে আমরা অনেক কিছু চিন্তা করে দেখো, এরকম অনেক ওয়ার্ড আছে, এগুলোকে বলা হয় জেন্ডার বায়াসড ওয়ার্ড। এগুলো যদি তোমরা কেউ ঢাকা ভার্সিটিতে কোনো সোশ্যাল সায়েন্সের সাবজেক্ট নিয়ে পড়ো, তাহলে এই বিষয়গুলো ডিটেলস জানতে পারবা, এগুলোর ক্ষতি কি, ঝামেলা কি। বাট এগুলো ইউজ করা হয় নর্মালি, যেমন মাদার বোর্ডকে তো আর ফাদার বোর্ড বলি না, তাই না? আবার সিস্টার কনসার্ন, তারপর হচ্ছে মাদার কনসার্ন, এগুলো তো ইউজ করি আমরা। ওকে। জলসীমা কিভাবে চিহ্নিত করা হয়? জলসীমা কিভাবে চিহ্নিত করা হয় একটু পরে আছে ইউএনসিএলওএস, ওখানে আমরা গেলে আলোচনা করব ইনশাল্লাহ। হ্যাঁ সেটাই, সবকিছু টপিক করাই আগে, তারপরে কোশ্চেন করবো। সবাই শোনো প্লিজ, সবাই আগে ক্লাস শোনো আগে, তারপরে জবাব, তারপরে এইসব প্রশ্ন জবাব তুমি সব পেয়ে যাবা, একেবারে থেকে কিছু করতেছে না, সবাই সব প্রশ্নের জবাব পেয়ে যাবা। বাট বিফোর দ্যাট ইউ হ্যাভ টু পে টু আওয়ার ওয়ার্ডস। থ্যাংক ইউ, ব্যাক টু ইউ। ওকে, একজন লিখেছো যে ভাইয়া আদমজি পাটকল কেন বন্ধ হয়েছিল? আদমজি পাটকলটা যে সময় বন্ধ হয়ে যায় সে সময় আমাদের পাটের উৎপাদনটা ঠিকই ছিল, বাট হুট করে আমাদের বিদেশে যে রপ্তানি করা, বিদেশে চাহিদাটা কমে গিয়েছিল। তো দেখা যাচ্ছিল বস্তার পর বস্তা পাট আদমজি পাটকলে পচে নষ্ট হয়ে যাচ্ছে, অনেক মানুষ বেকার হয়ে গেছিল, এবং ওই কোম্পানিটা দেউলিয়া হয়ে গেছিল আদমজি পাটকলটা। তো দেউলিয়া হয়ে যাওয়ার পর একসময় সেটা বন্ধ হয়ে যায়। তো ওই টাইমে আমাদের অর্থনৈতিক মন্দাটা চলছিল, এই কারণেই যে পাটের চাহিদাটা বিশ্ববাজারে কমে গেছিল, এই কারণেই আমাদের আদমজি পাটকলটা বন্ধ হয়ে যায়। ওকে। আচ্ছা, অর্থনৈতিক অঞ্চলে অন্য দেশ কি সম্পদ তুলতে পারবে কিনা, কারণ এখানে তো সামরিক শক্তি নাই, না অন্য দেশ পারবে না। অন্য দেশ যদি মহীসোপান অঞ্চল দিয়ে প্রবেশ করতে নেয়, সাথে সাথে একটা যুদ্ধ লেগে যাবে, আর যুদ্ধ লাগার পর তো বললাম, যুদ্ধ লাগার পর তো আর কোনো দেশ সীমানা মানবে না, তখন সব পক্ষ মিলে যুদ্ধ করা শুরু করে দিবে। বুঝতে পেরেছো? যুদ্ধ শুরু হইলে তখন আর এই সীমানা কেউ মানবে না, আমাদের বর্ডারও মানবে না, দেখবা কাঁটাতারে বেড়া ভেঙে এসে আমাদের বর্ডারে মানুষজনকে মেরে ফেলে দিচ্ছে। তো যুদ্ধ হলে এটাকে কিছুই হবে না। ওকে। অনেকে নিবন্ধন, সিভি এগুলো কথা বলতেছে ন্যাশনালিটি নিয়ে, এটা একটু ক্লিয়ার করবো। আচ্ছা মেধাপু, তুমি যে 10, 15, 20 বার একই টেক্সট দিচ্ছ, ন্যাশনালিটি বাংলাদেশ, এটা তো জন্ম নিবন্ধনে লেখা। আমি ক্লাসটা শুরুই করেছি এক কথা দিয়ে, আমাদের জন্ম নিবন্ধন, পাসপোর্ট, সিভি, আমরা সব জায়গায় ন্যাশনালিটি হিসেবে কি লিখি, বাংলাদেশি লিখি। কিন্তু এই বিষয়টা খুবই বিতর্কিত, কারণ সংবিধানে আমরা এটাকে বাঙালি বলেছি। এই পরীক্ষার হলে যদি প্রশ্ন আসে, তোমাকে ওখানে বাঙালি অ্যান্সার করলেই তুমি নাম্বার পাবা, অন্য কিছু লিখলে নাম্বার পাবা না। তুমি সিভিতে বাংলাদেশি লিখো, পাসপোর্টে বাংলাদেশি লিখো, ন্যাশনালিটি হিসেবে জন্ম নিবন্ধনেও লিখো। বাট পরীক্ষা যখন আসবে সেই প্রশ্নটা তোমার সংবিধান দেখে করা হবে। কোনো টিচার পাসপোর্ট খুলে প্রশ্ন করবে না যে পাসপোর্টে ন্যাশনালিটি বাংলাদেশি লেখা আছে দেখে বাংলাদেশি দিতে হবে। আচ্ছা, টেরিটোরিয়াল সি বলতেই রাজনৈতিক সমুদ্র সীমা যেখানে সামরিক শক্তি প্রয়োগ করা যায়। ওকে। আচ্ছা, ভারতের সীমান্তরক্ষী বাহিনীর নাম কি? বিএসএফ। অন্য কোনো দেশে কি ছিটমহল ব্যাপারটা থাকবে? হ্যাঁ, অনেক দেশে ছিটমহল ব্যাপারটা আছে, অনেক দেশেই ছিটমহল ব্যাপারটা আছে। আচ্ছা, একজন বলেছো ভাইয়া মেমোগেট কেলেঙ্কারি কি? মেমোগেট কেলেঙ্কারি বা পানামা পেপারস কেলেঙ্কারি, এটা হচ্ছে তোমার বিশ্বের যে উল্লেখযোগ্য মানুষ আছে যারা সেলিব্রিটি, সেটা হইতে পারে তোমার খেলোয়াড়, হতে পারে রাষ্ট্রপ্রধান, তারা যে সকল দুর্নীতি করেছে সেই দুর্নীতিগুলো তুলে ধরা হয়েছে কিছু গোপন ফাইলের মাধ্যমে। এগুলো কম্পিউটার সিস্টেম এবং ইন্টারনেট সিস্টেমটিকে হ্যাক করে বিভিন্ন মানুষের দুর্নীতির তথ্যগুলোকে তুলে ধরা হয়েছে পানামা পেপারস আর মেমোগেট কেলেঙ্কারিতে। খেয়াল করে দেখবা মেমোগেট কেলেঙ্কারি পরে পাকিস্তানের প্রধানমন্ত্রী, ওই যে নামটা কি ভুলে গেছিলাম, নামটা মনে পড়ছে, নওয়াজ শরীফ মনে হয়, নওয়াজ শরীফ কিন্তু তিনি পদত্যাগ করেছিলেন। এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন করেছো। মেমোগেট কেলেঙ্কারি মানে হচ্ছে বিশ্বের রাষ্ট্রপ্রধান এবং সেলিব্রিটিরা যে সকল দুর্নীতি করেছেন সেই সংক্রান্ত গোপন নথি যে ফাঁস করা হয়েছিল, ওইটাকে বলা হয় মেমোগেট স্ক্যান্ডাল বা মেমোগেট কেলেঙ্কারি। উইকিলিক্স কি করেছিল? উইকিলিক্সও তথ্য ফাঁস করেছিল। মাইকেল অ্যাসাঞ্জ যিনি, তিনি তো হচ্ছে কি বলে অস্ট্রেলিয়ার নাগরিক ছিলেন, সেখান থেকে আবার তার হচ্ছে নাগরিকত্ব বাতিল করা হয়েছে। পিস্তল ব্লোয়ার না উইকিলিক্স? জি ভাই। মায়ানমারের সীমান্ত বাহিনী কি আরসা নাকি? না ভাইয়া, আরসা না, মায়ানমারের সীমান্ত বাহিনীরও এরকম একটা নাম, আমি হচ্ছে বলছি খুব দ্রুত, আমার মাথায় আসছে না, আমি মনে পড়লেই বলছি। এটা আরেকজন বলছে যে বাংলাদেশে নিউক্লিয়ার উইপন বানানোর ক্লিয়ারেন্স আছে কিনা। বাংলাদেশ নিউক্লিয়ার উইপন বানানোর মতো জায়গাই নাই, একটা যে মিসাইল নিক্ষেপ করবো এর জন্য যে জায়গাটা দরকার হয় সেটাই বাংলাদেশের নাই। দ্যাটস ওয়াই এটা হবে হচ্ছে মানে বাংলাদেশের কোনো ধরনের একজন বলছেন ক্লিয়ারেন্স নাই। নাসাকা, নাসাকা এটা কি ঠিক? হ্যাঁ, রাস্তাঘাটে ঠিক। আচ্ছা, তারপরে হচ্ছে বর্ডার গার্ড ফোর্স, এটা হচ্ছে মিয়ানমারের বিজিএফ, মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীকে বলা হয় বিজিএফ, বর্ডার গার্ড ফোর্সেস। ওকে।
বর্ডার গার্ড ফোর্সেস, বিজিএফ। বিজিএফ হচ্ছে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী। ওকে। আচ্ছা, সি বর্ডার গুলোর ইংলিশ নেম গুলো বললে ভালো হয়, একবার বলেছি আবারও বলবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, একজন বলেছো স্যাটেলাইট যেহেতু আমাদের এরিয়াতে আছে তাহলে রাশিয়াকে কেন টাকা দিতে হয়। আমাদের এরিয়াতে আছে কিন্তু সেটা কক্ষপথগুলো আমাদের কিনতে হয়। কক্ষপথ কাদের কাছে? যাদের কাছে স্যাটেলাইট স্টেশন আছে। পৃথিবীতে কোন কোন দেশের কাছে স্যাটেলাইট স্টেশন আছে খেয়াল করে দেখবা, কোরিয়ার আছে, রাশিয়ার আছে, ইউএস এর আছে। আমরা কক্ষপথটা কিনেছি কার থেকে? আমরা রাশিয়ার থেকে কক্ষপথটা কিনেছি, ওটা আমরা লোনে শোধ করতেছি, এই জন্য রাশিয়াদেরকে আমাদেরকে টাকা দিতে হয়। আকাশ সীমা মানে কি? যেখান দিয়ে বিমান চলাচল করে, বিমান চলাচল করে কোন স্তর দিয়ে? সেই স্তর। আর স্যাটেলাইট যেখানে থাকে সেটা কি এক? স্যাটেলাইট তো অনেক উপরে থাকে, স্যাটেলাইট থাকে কক্ষপথে। ওই কক্ষপথটা বিভিন্ন দেশ নিজেদের মালিকানায় নিয়ে নিচ্ছে। তো ওখানে আমাদেরকে টাকা পয়সা দিতে হয়। ওকে, ঠিক আছে, এখন তাইলে আমরা আবার ক্লাসগুলো চলে যাচ্ছি। থ্যাংক ইউ। কারো কোনো প্রশ্ন থাকলে আবার আসবো দরকার হলে। তাহলে আমরা কোথায় ছিলাম? মিয়ানমার এর সাথে যে আমরা সমুদ্র সীমা জয় করি এটাকে বলা হয় আইটিএলওএস। ইন্ডিয়ার সাথে যে সমুদ্র সীমা জয় করি তার রায়টা আসে কোথা থেকে? আন্তর্জাতিক আদালত থেকে। সবগুলা বুঝাই দিব, বুঝানোর আগেই প্রশ্ন করো না ভাই এইটা কি ওইটা কি, সব বুঝাই দিব। আন্তর্জাতিক আদালত খেয়াল করে দেখো। আইটিএলএস এর সদর দপ্তর কোথায়? হ্যামবার্গে। হ্যামবার্গ কোথায় অবস্থিত? হ্যামবার্গ জার্মানিতে অবস্থিত। কোথায়? জার্মানিতে অবস্থিত। আর আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর কোথায়? নেদারল্যান্ডের হেগ। হেগ কোথায়? নেদারল্যান্ডে অবস্থিত। তাহলে আন্তর্জাতিক আদালত কিন্তু জাতিসংঘের একটা সংস্থা, আর আইটিএলএস হচ্ছে সমুদ্র সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি করার একটা সংস্থা। তাহলে পুরো ব্যাপারটা আবারও বলছি দেখো। আমরা দুইবার সমুদ্র সীমা জয় করি, একবার 2012, একবার 2014। 12 সালে সমুদ্র সীমা জয় করি মিয়ানমারের সাথে। 14 সালে ইন্ডিয়ার সাথে। মিয়ানমারের সাথে রায়টা আসে আইটিএলওএস থেকে। ইন্ডিয়ার সাথে রায়টা আসে হচ্ছে আন্তর্জাতিক আদালত থেকে। সদর দপ্তর কোথায়? হেগ। আর এটা হ্যামবার্গ। তাহলে এটা মুছে দেই, এখন আইটিএলওএস আর ইউএনসিএলওএস নিয়ে একটু আলোচনা করি। দেখো, প্রথম কথা আইটিএলওএস এটার পূর্ণরূপ কি? আইটিএলওএস এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অফ দ্য সি। তার মানে এটা একটা ট্রাইব্যুনাল বা আদালত, এর কাজ কি? সমুদ্র সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি করা। তাহলে দুইটা দেশের ভিতর যদি সমুদ্র সংক্রান্ত বিরোধ হয় তাহলে সেটা নিষ্পত্তি করার জন্য এর কাছে একটা মামলা দায়ের করতে হয়। বাংলাদেশ কিন্তু কোনো যুদ্ধ করে না ইন্ডিয়ার সাথে। বাংলাদেশ সিম্পলি একটা মামলা করছে, সেই মামলার রায় দিয়েছে যে সমুদ্র সীমা এখন বাংলাদেশে। গেল। তাহলে আইটিএলএস বুঝলাম। ইউএনসিএলওএস টা কি? দেখো, ইউএনসিএলওএস এটার পূর্ণরূপ হচ্ছে ইউনাইটেড নেশনস কনভেনশন অন দ্য ল অফ দ্য সি। এটা কি কোনো সংগঠন না, এটা কোনো সংস্থা না, এটা জাতিসংঘের একটা সনদপত্র কিংবা চার্টার। যেই সনদপত্রে বলা আছে একটা দেশ তার আয়তন অনুযায়ী ঠিক কতটুকু সমুদ্র সীমা পাবে। এই সনদ দেখে বা এই আইন দেখেই কিন্তু এই আন্তর্জাতিক আদালত কিংবা সমুদ্র আদালত যেটা আছে তারা রায় প্রদান করে থাকে। তাহলে এতক্ষণ যারা প্রশ্ন করছিলা সমুদ্র সীমা কিভাবে নির্ণয় করা হয়, এটা নির্ণয় করা হয় হচ্ছে ইউএনসিএলওএস এর কিছু, মানে ওদের কিছু শর্ত আছে, সেই শর্তগুলো অনুযায়ী প্রত্যেকটা দেশের ভাগ করা হয়েছে। বাংলাদেশ ঠিক কতটুকু পাবে, অর্থনৈতিক বা রাজনৈতিক। প্রত্যেকটা ইংলিশ টার্ম বলে দেই। রাজনৈতিকটাকে বলা হয় টেরিটোরিয়াল, সংলগ্নটাকে বলা হয় কন্টাজিয়াস, অর্থনীতিটাকে বলা হয় এক্সক্লুসিভ ইকোনমিক জোন, মহিষোপানকে বলা হয় কন্টিনেন্টাল শেলফ, আর মুক্তকে বলা হয় ইন্টারন্যাশনাল সি। তাহলে বুঝতে পেরেছো আশা করি। তাহলে ইউএনসিএলওএস বুঝলাম এটা একটা হচ্ছে সংবিধান বা সমুদ্র সংক্রান্ত আইনের নথিপত্র, আর আইটিএলএস হচ্ছে একটা আদালত। বুঝে গেছে কিনা? আবার একজন প্রশ্ন করেছে সমুদ্র বিজয় কি যুদ্ধের মাধ্যমে হয়েছে কিনা। মাত্রই তো বললাম সমুদ্র বিজয় যুদ্ধের মাধ্যমে হয় নাই, আমরা মামলা করেছিলাম, সেই মামলার রায় দেওয়া হয়েছে। ওকে। মানে কোন অঞ্চল নিয়ে আমাদের সমুদ্র সীমার লড়াইটা হয়েছিল সেটা হচ্ছে মহিষোপান অঞ্চল। মহিষোপানের একটা জায়গা ভারত দখল করেছিল, একটা জায়গা মিয়ানমার দখল করেছিল। তো এই দুইটা জায়গায় কিন্তু আমরা জয়লাভ করি। তাইলে আমাদের কোন জায়গাটা নিয়ে যদি প্রশ্ন আসছে, কোন জায়গাটা নিয়ে আমাদের দ্বন্দ্ব ছিল, অ্যান্সার হবে হচ্ছে মহিষোপান অঞ্চল। ওকে। তাইলে আইটিএলওএস টা আবারও বলছি, ইউএনসিএলওএস টা আবারও বলছি। আইটিএলওএস একটা আদালত যার পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অফ দ্য সি। আমরা আদালতে কি করি? যে কোনো কিছু মামলা করি। তোমার বাসায় কেউ চুরি করছে, মামলা করবা। তো এই আদালতে যে কোনো কিছু মামলা করতে পারবা না তুমি। তুমি কেবলমাত্র সমুদ্র নিয়ে, তোমার সমুদ্র কেউ যদি চুরি করে তাইলেই তুমি যে মামলা করতে পারবা। পুকুর চুরি করলে বা ছোটখাটো নদী টদী চুরি করলে আবার মামলা করতে পারবা না। ইউএনসিএলওএস কি? মনে করো বাংলাদেশের সংবিধান আছে না, সেই সংবিধান অনুযায়ী তো আদালত রায় প্রদান করে। তেমনি এই যে আইটিএলওএস যে রায়টা প্রদান করে তার জন্য আইনি সহায়তাটা দিয়ে থাকে ইউএনসিএলওএস এর যে বইটা বা সংবিধানটা, সেইটা। তাহলে আশা করি বুঝতে পেরেছো। এখন আরো কিছু টপিকে চলে যাই, দেখো এটা একটু ক্লিয়ার করে। প্রশ্ন আসতে পারে দক্ষিণ তালপট্টি দ্বীপ নিয়ে।
ইম্পর্টেন্ট এন্ড ইন্টারেস্টিং একটা টপিক, খেয়াল করো। বাংলাদেশে খেয়াল করো উপকূলবর্তী জেলা হচ্ছে 19টা। উপকূলবর্তী জেলা মানে কোনগুলোকে বোঝানো হয়? যেই জেলাগুলো সমুদ্রের সাথে অবস্থিত। তেমনই একটা জেলা হচ্ছে সাতক্ষীরা। 1970 সালের ঘটনা। 1970 সালের ঘটনা, একজন জেলে মাছ ধরতে ধরতে মাঝ সমুদ্রে চলে গেছে, যে দেখে একটা দ্বীপ। হঠাৎ করে একটা দ্বীপ জেগে উঠছে। তো এই দ্বীপটা এমন একটা জায়গায় পড়ছে, এটা কিছুটা ভারতের অংশ, আবার কিছুটা বাংলাদেশের অংশ। তো ভারতের কানে যেই মাত্র খবর গেছে, ভারত আর্মি পাঠাই দিচ্ছে। ভারত আর্মি পাঠাই দিয়ে বলছে, যাও ওইটা দখল করে নাও। এখানে ভারতের পতাকা টানানো হয়েছে, ভারতের আর্মি এসে এটা দখল নিয়ে নিচ্ছে। কিন্তু বাংলাদেশ সমুদ্র সীমায় তো আছে, তাহলে বাংলাদেশও এখানে দাবি জানাইছে যে ওটা আমাদেরকে দিতে হবে। তো দুইটা দেশের ভিতর কিন্তু বিরোধ ছিল। বাংলাদেশের পক্ষ থেকে এই দ্বীপটার নাম দেওয়া হয় পূর্বাশা দ্বীপ, আর ভারতের পক্ষ থেকে এই দ্বীপটার নাম দেওয়া হয় নিউমুর দ্বীপ। অনেক বই দেখবা দুইটাই ভারতের দিছে এরকম কথা লেখা আছে, কিন্তু না, পূর্বাশাটা বাংলাদেশ দিয়েছে, নিউমুরটা ভারত দিয়েছে। তাইলে একটা দ্বীপের তিনটা নাম: দক্ষিণ তালপট্টি দ্বীপ, পূর্বাশা এবং নিউমুর। কোন জেলায় অবস্থিত? সাতক্ষীরা জেলায় অবস্থিত। কত সালে খুঁজে পাওয়া গেছে? 1970 সালে। তো এই দ্বীপটা নিয়ে মীমাংসা হবে, বাংলাদেশের হবে নাকি ভারতে হবে, টান টান উত্তেজনা, তুমুল উত্তেজনা। এইরকম অবস্থায় সবাইকে তাক লাগিয়ে দিয়ে 2010 সালে এই দ্বীপটা আবার পানির নিচে ডুবে গেছে। তাইলে এটা না ভারতের আর না বাংলাদেশের। কিভাবে ডুবে গেছে? সমুদ্র সীমার উচ্চতা বৃদ্ধি পেয়ে গেছে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ফলে। তার ফলে আবার এই দ্বীপটা পানির নিচে তলিয়ে গেছে। তাইলে এটা নিয়ে কিন্তু আর মীমাংসা করার আমাদের দরকার হয় নাই, দ্বীপটা ডুবে গেছে। তাহলে এটাও পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। দক্ষিণ তালপট্টি দ্বীপ কবে খুঁজে পাওয়া যায়? 1970 সালে। কবে ডুবে যায়? 2010 সালে। কোন জেলায়? সাতক্ষীরা জেলায়। বাংলাদেশ কি নাম দিয়েছিল? পূর্বাশা দ্বীপ। ইন্ডিয়া কি নাম দিয়েছিল? নিউমোর দ্বীপ। দেখো কোনো প্রশ্ন আছে কিনা, যদি বুঝে থাকো হ্যান্ড রাইজ করো। এটা নিয়ে পরে প্রশ্ন করলে কিন্তু আর উত্তর দিব না। মানুষ থাকতো কিনা এখানে? না, এটা এখানে কোনোই মানুষ থাকতো না। কারণ এই দ্বীপটা সবসময় অর্ধ নিমজ্জিত থাকতো। কখনোই পুরোপুরি ভাবে ওই দ্বীপটাতে একদম শুকনা থাকতো না, একটু করে পানি থাকতোই। যে কারণে খুব তাড়াতাড়ি ডুবে গেছে। এখানে এই জন্য এখনো কখনো বসতি গড়ে ওঠে নাই। জাস্ট ইন্ডিয়ান আর্মি যে পতাকা উড়াই দিত, এন্ড প্রতিদিন যায় টহল দিত যে বাংলাদেশ দখল করছে কিনা, এটাই আর কি। সাতক্ষীরায় কোথায়? সাতক্ষীরা জেলা থেকে বের হইতে হবে। বঙ্গোপসাগরের ভেতরে এটা অবস্থিত, বঙ্গোপসাগরের মাঝখানে এই দ্বীপটা অবস্থিত। আচ্ছা, অনেকে প্রশ্ন করেছো ভাইয়া এমন দেশ আছে কিনা যার সমুদ্র নাই? অহরহ আছে ভাইয়া। এই দেশগুলোকে বলা হয় হচ্ছে স্থলবেষ্টিত দেশ। তোমার প্রতিবেশী দেশই চিন্তা করো, ভুটান, নেপাল, এগুলোতে কোনো সমুদ্র নাই, এগুলোকে বলা হয় স্থলবেষ্টিত দেশ, চারদিকে শুধু ভূমি। তাহলে ভুটান, নেপাল, এগুলোতে কোনো সমুদ্র নেই, এগুলোকে বলা হয় স্থলবেষ্টিত দেশ। প্রশ্ন করেছো নো ম্যানস ল্যান্ড কি? মনে করো এইটা বাংলাদেশের বর্ডার। যাদের বাসা বর্ডারের পাশে তারা খেয়াল করে দেখো, বাংলাদেশের যে কাঁটাতারের বেড়া, তার থেকে কিছু দূরে ইন্ডিয়ার কাঁটাতারের বেড়া, দুইটার মাঝখানে কিছু গ্যাপ থাকে। এই গ্যাপটাকে বলা হয় নো ম্যানস ল্যান্ড, কারণ এখানে কেউ চলাচল করতে পারে না। এই জায়গাটাকে বলা হয় নো ম্যানস ল্যান্ড। আবারও বলছি, দুইটা দেশের সীমান্তে যে মাঝখানে যে গ্যাপটা থাকে, বাংলাদেশের সীমান্ত, ইন্ডিয়ার সীমান্ত, মাঝখানে খুবই সূক্ষ্ম একটা গ্যাপ থাকে, এই গ্যাপটাকে বলা হয় নো ম্যানস ল্যান্ড। এখানে কেউ জনসাধারণ চলাচল করতে পারে না। ওকে, ঠিক আছে। আচ্ছা, একজন বলেছে 70 সালে তো বাংলাদেশ ছিল না। 70 সালে বাংলাদেশ ছিল না তো কি হয়েছে? পরবর্তীতে 71 সাল থেকে হয়েছে না? তো তখন থেকে পূর্ব পাকিস্তান ছিল, এন্ড তখন থেকে কিন্তু দ্বীপটা ওইরকম ভাবে আলোচনায় আসে নাই। বাংলাদেশ প্রথমে কিন্তু, আমি এই জন্যই বলেছি, প্রথমে কে পতাকাটা আনছে ওখানে? যে ইন্ডিয়া পতাকাটা আনাইছে ওইখানে। তারপরে কিন্তু বাংলাদেশ গেছে। বাংলাদেশ কখন গেছে? স্বাধীনতার পরে গেছে। এই ক্রিটিক্যাল জিনিসগুলো একটু বুঝতে হবে। সমস্যা নেই, কোয়েশ্চেনটা সুন্দর ছিল। থ্যাংক ইউ ফর দ্যাট। কি লাভ হইতো এই দ্বীপটা পাইলে? একটা দ্বীপ পাওয়া মানে কি? সেন্ট মার্টিনে কোনো লাভ হইতেছে না আমাদের? কত রিসোর্ট আছে, কত পর্যটন, কত টাকা পয়সা আছে ওইখানে। তো জাহাজ আসা যাওয়া করেই লাখ লাখ টাকা আসে। ওখানে হোটেল ব্যবসা থেকে বছরে কোটি কোটি টাকা আসে। তার মানে কি, সাতক্ষীরা যদি একটা দ্বীপ পাইতাম, ওখানে জনবসতি গড়ে উঠতো, ওখানে পর্যটন খাত গড়ে উঠতো, অনেক টাকা পয়সার ব্যাপার। ওকে, ঠিক আছে। এখন তাইলে পরে আমরা চলে যাই পরের টপিকে, বাংলাদেশের জলবায়ু কোন ধরনের। তোমাদের সামনে আরেকটা পোল লঞ্চ করছি, অ্যান্সার করো। খুব কুইক। নো ম্যানস ল্যান্ড কেন থাকে? এগুলো খুব ভেগ প্রশ্ন। একটা দেশের কাঁটাতারে বেড়া দিছে, তার সাথে কি লাগাই রাখবে? তোমার ইমিগ্রেশন করার জন্য একটা রাস্তা দরকার না?
মনে করো এখানে একটা বর্ডার, এখানে একটা বর্ডার, মাঝখানে একটা পথ দিয়ে তো যাইতে হবে। এখানে হচ্ছে তোমার বিজিবি দাঁড়াবে, এখানে বিএসএফ দাঁড়াবে, ওরা দুজন কি গা ঘেঁষে দাঁড়াবে? মাঝখানে একটা সেফটি জায়গা রাখা দরকার না? এইটাই তো বর্ডার লাইন। আচ্ছা যাই হোক, কুইক অ্যান্সার করো, লাস্ট 5 সেকেন্ডস, টাইম ইজ আপ। দেখো বেশিরভাগ অ্যান্সার করছো নাতিশীতোষ্ণ। তোমরা শুধুমাত্র খালি প্রশ্নই করতে পারো আর আর্গুমেন্ট দেখাইতে পারো, লেম লেম আর্গুমেন্ট। দেখো অ্যান্সার কিন্তু হচ্ছে না একটাও, অ্যান্সারটা টোটালি ভুল। তোমরা সবাই কি অ্যান্সার করেছো? নাতিশীতোষ্ণ। অ্যান্সার হবে হচ্ছে ক্রান্তীয় মৌসুমী। যারা ক্রান্তীয় মৌসুমী অ্যান্সার করেছো, ভেরি গুড, কংগ্রাচুলেশন। কেন নাতিশীতোষ্ণ হবে না খেয়াল করো। আবহাওয়া আর জলবায়ুর ভিতরে পার্থক্যতা আছে, এগুলো ক্লাস ক্লাস 5 এর পড়াশোনা, এগুলো নিয়ে তো বলার কিছু নাই। আবহাওয়া কোনটাকে বলা হয়? আজকের আবহাওয়াটা খারাপ মানে কি? কোন একটা জায়গার খুব স্বল্প সময়ের যে সামগ্রিক বিষয়, সেটাকে বলা হয় আবহাওয়া। আর কোন একটা জায়গার দীর্ঘ 20-30 বছরের যে মানে ওভারঅল আবহাওয়ার যে একটা এভারেজ কন্ডিশন, সেটাকে বলা হয় জলবায়ু। পরীক্ষায় যদি প্রশ্ন আসে বাংলাদেশের আবহাওয়া কোন ধরনের, আবহাওয়া কোন ধরনের, তাইলে অ্যান্সার করতে পারো তুমি সমভাবাপন্ন, কিংবা অ্যান্সার করতে পারো হচ্ছে নাতিশীতোষ্ণ। দুইটার যে কোনোটা অ্যান্সার করতে পারো, তবে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে তোমার প্রথমটা অ্যান্সার করা। নাতিশীতোষ্ণ একটু ভুল গিয়েছে, স্বভাবনটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট, নাতিশীতোষ্ণটা নরমালি লেখা হয় না। এটা হচ্ছে বাংলাদেশের আবহাওয়া। কিন্তু জলবায়ু কি? জলবায়ু হচ্ছে ক্রান্তীয় মৌসুমী, ইংলিশে কি বলা হয়? ট্রপিক্যাল মনসুন। মনসুন শব্দের অর্থ মৌসুমী, ট্রপিক্যাল শব্দের অর্থ ক্রান্তীয়। যেসব দেশে একসাথে অনেক রকম ঋতু থাকে সেটাকে বলা হয় মৌসুমী জলবায়ুর দেশ। পাশাপাশি যে দেশে বিপরীতমুখী বায়ু প্রবাহ হয় শীতকাল এবং গ্রীষ্মকালে, সেটাকে মৌসুমী জলবায়ুর দেশ বলা হয়। খেয়াল করে দেখো, বাংলাদেশে গ্রীষ্মকালে বায়ু প্রবাহ হয় দক্ষিণ থেকে উত্তর দিকে, আর শীতকালে বায়ু প্রবাহ হয় উত্তর থেকে দক্ষিণ দিকে। তার মানে আমাদের গ্রীষ্ম ও শীতকালে বিপরীতমুখী বায়ু প্রবাহ হয়। সেকেন্ড কন্ডিশন ফুলফিল করছে। আর আমাদের দেশের ঋতু কয়টা? 6টা ঋতু। তার মানে প্রথম শর্ত ফুলফিল করছে, এই জন্য আমরা মৌসুমী জলবায়ুর দেশ। ট্রপিক্যাল কেন বলা হয়? কোপেন নামের একজন পরিবেশ বিজ্ঞানী ছিলেন, তিনি জলবায়ুকে মোট 6টা ভাগে ভাগ করেন। তার মধ্যে একটা হচ্ছে ট্রপিক্যাল, যেখানে গ্রীষ্মের প্রভাব খানিকটা বেশি, সেটাকে বলা হয় ট্রপিক্যাল কান্ট্রি। বাংলাদেশের বাৎসরিক গড় তাপমাত্রা 18 ডিগ্রি সেন্টিগ্রেডের থেকে বেশি হওয়ার কারণে বাংলাদেশকে বলা হয় ট্রপিক্যাল এরিয়া। এন্ড যেহেতু আমরা একটা মনসুন এরিয়া, সেজন্য দুইটাকে কম্বাইন্ড করে একসাথে বলা হয় বাংলাদেশ একটা ক্রান্তীয় মৌসুমী জলবায়ু দেশ বা ট্রপিক্যাল মনসুন কান্ট্রি। এটা 38তম বিসিএস প্রিলিমিনারিতে আসা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। 38তম বিসিএস প্রিলিতে আসা। তাহলে বাংলাদেশের জলবায়ু কোন ধরনের? ক্রান্তীয় মৌসুমী, ইংলিশে বলা হয় ট্রপিক্যাল মনসুন। ক্রান্তীয় কেন বলা হয়? যেসব দেশের বাৎসরিক গড় তাপমাত্রা 18 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে বেশি, তাদেরকে বলা হয় ক্রান্তীয়। আর যেসব দেশে সব ধরনের ঋতু থাকে এবং বিপরীতমুখী বায়ু প্রবাহ হয়, তাদেরকে বলা হয় মৌসুমী। বুঝতে পারছো কিনা? হ্যান্ড রেজ করো, সবার হ্যান্ড রেজ দেখতে চাই। দেখো ডিটেলস পড়াচ্ছি কিন্তু তোমাদের বোঝার জন্য। যদি ডিটেলস না পড়তে চাও, আমি কিন্তু জাস্ট অ্যান্সার করে দিয়ে যাব। তোমাদের রেসপন্স না পাইলে আমি এটাই করব। এখন বলো কয়জন বুঝছো? হ্যালো, নেটে সমস্যা করতেছে মনে হচ্ছে। আচ্ছা ভাই, এখন বোঝা যাচ্ছে? ওকে, থ্যাংক ইউ। এটা নিয়ে যদি আরো প্রশ্ন থাকে তাহলে হচ্ছে ক্লাসের শেষে আমরা অ্যান্সার করব। তাইলে দেখো, আমরা বাংলাদেশের জলবায়ু নিয়ে পড়লাম, এখন বাংলাদেশের একটু অবস্থান নিয়ে আলোচনা করতে হবে। খেয়াল করে দেখো, খুবই ভালো করে খেয়াল করো। আগে একটা বেসিক জিনিস বুঝাই দিই তোমাদেরকে। একটা পৃথিবী আঁকি, দেখো পৃথিবী মোটামুটি এরকম না? হ্যাঁ, পৃথিবী আঁকলাম। এরপরে আমরা জানি পৃথিবীতে অনেকগুলো রেখা কল্পনা করা হয়েছে। পৃথিবীর ঠিক মাঝ বরাবর পাতাল দিকে যে রেখাটা অতিক্রম করেছে, সেই রেখাটাকে আমরা কি বলি? আমরা নিরক্ষরেখা বা বিষুব রেখা বলি। তেমনি ভাবে পৃথিবীকে ঠিক লম্বলম্বী ভাবে যে রেখাটা অতিক্রম করেছে পৃথিবী দিয়ে, কি বলি? সেটাকে বলি মূল মধ্যরেখা। এখন খেয়াল করে দেখো, আরো কিছু রেখা আছে তার সাথে সমান্তরালে, এই করো এই দিক বা নিচের দিকে, তো সমান্তরাল হয় না এই ব্যাপারটা। তাহলে প্রতি 1 ডিগ্রি পর পর কিন্তু সমান্তরালে কিছু রেখা আছে। তেমনি ভাবে লম্বলম্বী ভাবে মূল মধ্যরেখার সমান্তরালে রেখা আছে। আমি এই কয়টা দিয়ে তোমাদের বুঝিয়ে দিই, ভালো করে খেয়াল করো তাইলে। তাহলে একটু ভালো করে খেয়াল করো। তাহলে পৃথিবীর একদম মাঝ বরাবর যে দুই রেখা অতিক্রম করছে, এই হরাইজন্টালি বা আনুভূমিক ভাবে যে রেখাটা অতিক্রম করেছে, সেটাকে বলা হয় নিরক্ষ কিংবা বিষুব রেখা। আর লম্বালম্বী ভাবে যে রেখাটা অতিক্রম করেছে, এই রেখাটাকে বলা হয় মূল মধ্যরেখা। বুঝতে পারছো? এখন নিরক্ষরেখা থেকে 1 ডিগ্রি উপরে নিচে করে কিছু রেখা আরো আছে, যেগুলো প্রত্যেকটাকে বলা হয় এক একটা অক্ষরেখা। প্রত্যেকটাকে এক একটা অক্ষরেখা বলা হয়।
নিরক্ষরেখার সমান্তরালে যেগুলো অবস্থিত তেমনই ভাবে মূল মধ্যরেখার সমান্তরালে যে রেখাগুলো অবস্থিত সেগুলোকে বলা হয় দ্রাঘিমা রেখা। এই রেখাগুলোকে পৃথিবীর বাইরে থেকে দেখা যায় না, দেখা যায় না, এগুলোকে কল্পনা করে নেওয়া হয়েছে। কেন কল্পনা করা হয়েছে? যাতে আমরা কোনো দেশের আইডেন্টিফিকেশন করতে পারি, দেশটা কোথায় অবস্থিত, দেশটা কত সময় হবে, এগুলো যাতে চিহ্নিত করতে পারি। তাইলে ভালো করে খেয়াল করো এখানে, তাইলে ভালো মতো খেয়াল করো। এই যে মূল মধ্য রেখা, এর উত্তরে আমি যদি বলি বাংলাদেশের অবস্থান কোথায়, তুমি যদি বলো ওই যে চীনের নিচে বা ভারতের পাশে, তাইলে কিন্তু হবে না। তোমাকে যদি বলি এখন বলো যে নিরক্ষরেখা থেকে বাংলাদেশ উত্তরে অবস্থিত নাকি দক্ষিণে অবস্থিত, তুমি বলবা যে ভাইয়া নিরক্ষরেখার উত্তরে বাংলাদেশ অবস্থিত। তার মানে কি? নিচের দিকটা দক্ষিণ আমরা জানি, এই পার্টটাতেও তো বাংলাদেশ থাকবে না, এই পার্টটাতেও থাকবে না। এখন বললাম আচ্ছা এইবার বলো বাংলাদেশে বাংলাদেশ মূল মধ্যরেখার ডান দিকে নাকি বাম দিকে, অর্থাৎ পূর্ব দিকে নাকি পশ্চিম দিকে অবস্থিত? তুমি বললা ভাইয়া পশ্চিম দিকে না, পূর্ব দিকে অবস্থিত। তার মানে এই প্রশ্নটা বাদ যাবে। তার মানে বাংলাদেশ কোথায়? এই গোলার্ধটাতে অবস্থিত। ভালো করে খেয়াল করো। এখন এই গোলার্ধে ঠিক কোথায় অবস্থিত সেটা কিভাবে চিনবো আমরা? সেটা চিনবো যখন বাংলাদেশের আমি এক্সাক্ট ডিগ্রি দিয়ে আইডেন্টিফাই করব। ডিগ্রি দিয়ে আইডেন্টিফাই করি চলো। এটা আই গেস বুঝতে পেরেছো। বাংলাদেশ ম্যাপের উপর এবার দেখাই তোমাদেরকে। বাংলাদেশ ম্যাপের উপর যদি দেখাই ভালো মতো, এখানে খেয়াল করো। বাংলাদেশ ম্যাপের পুরো আমি সেম ওয়েতে তোমার দুইটা রেখা আঁকি যেমনটা ওখানে এঁকেছিলাম। বাংলাদেশে ঠিক লম্বালম্বি ভাবে বাংলাদেশের উপর দিয়ে একটা রেখা অতিক্রম করেছে, তেমনি ভাবে বাংলাদেশকে এইভাবে আরেকটা রেখা অতিক্রম করেছে। দুইটা রেখা বাংলাদেশের উপর দিয়ে অতিক্রান্ত হয়েছে, তাই না? এখন খেয়াল করো, আলোচনায় চলে আসি। এলে বাংলাদেশের লম্বালম্বি যে রেখা অতিক্রম করেছে সেটাকে আমরা কি বলবো? দ্রাঘিমা রেখা। আর পাশাপাশি যে রেখাটা অতিক্রম করেছে এটাকে বলবো অক্ষরেখা। শুধু অক্ষ বললে তো হবে না, এটাকে একটা ডিগ্রি দিয়ে প্রকাশ করতে হবে। বাংলাদেশ সের উপর দিয়ে 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা অতিক্রম করেছে, আর লম্বালম্বি ভাবে অতিক্রম করেছে 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা। দুইটা ইনফরমেশন মাথায় রেখো। এই উত্তর অক্ষরেখার আরেকটা নাম আছে যেটাকে বলা হয় কর্কট ক্রান্তি কিংবা ট্রপিক অফ ক্যান্সার। তাহলে বাংলাদেশের কি বলে পাথালপাশি দিকে যে রেখাটা অতিক্রম করেছে সেটার দুইটা নাম, একটা উত্তর অক্ষরেখা 23.5 ডিগ্রি অথবা কর্কট ক্রান্তি রেখা, যেটাকে বলা হয় হচ্ছে ট্রপিক অফ ক্যান্সার। তাহলে এই দুইটা রেখা অতিক্রম করেছে। এখন প্রশ্ন আসতে পারে যে বাংলাদেশের কোন কোন জেলার উপর দিয়ে অতিক্রম করেছে, এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। খেয়াল করে দেখো, এই কর্কট ক্রান্তি রেখা বাংলাদেশের দুইটা জেলা দিয়ে অতিক্রম করেছে। জেলা দুইটা হচ্ছে এইদিকে চুয়াডাঙ্গা, এইদিকে হচ্ছে কুমিল্লা। তেমনি ভাবে দ্রাঘিমা রেখাটা বাংলাদেশের দুইটা জেলা দিয়ে অতিক্রম করেছে, এইদিকে শেরপুর আর নিচের দিকে হচ্ছে বরগুনা। এটা কিন্তু অনেক পরীক্ষা আসছে, আবারও আসতে পারে যে দ্রাঘিমা রেখা কোন দুটি জেলা দিয়ে অতিক্রম করেছে? শেরপুর, বরগুনা। আর উত্তর অক্ষরেখা কোন দুটি অতিক্রম করেছে? চুয়াডাঙ্গা। এটা হয় কোথায়? ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আছে, কিন্তু ঢাকা অ্যান্সারটা কিন্তু ভুল। অ্যান্সার হবে ফরিদপুর। আমরা আগেও, আমি নিজেও ঢাকা পড়াইতাম, বাট রিসেন্টলি কিন্তু তথ্যটা চেঞ্জ হয়েছে, কারণ ফরিদপুরের সময়টাকে আদর্শ সময় হিসেবে এখন কাউন্ট করা হয়। এই জন্য অ্যান্সারটা হবে হচ্ছে ফরিদপুর জেলা। সো আগে বিভিন্ন বইয়ে লেখা ছিল, সেটা হয়তো নতুন করে বাংলাদেশে দেখা হয়েছে এবং দেখা হয়েছে এক্স্যাক্টলি এটা ঢাকা বিভাগে পড়ে, বাট এটা ফরিদপুর জেলায় এক্স্যাক্টলি এটার অবস্থান। তাইলে হচ্ছে দুইটা রেখা কোথায় মিলিত হয়েছে? অ্যান্সার হবে ফরিদপুর। আবারও বলছি, পুরো বিষয়টা বাংলাদেশের উপরে লম্বভাবে অতিক্রম করেছে 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা। পূর্ব দ্রাঘিমা রেখাটা বাংলাদেশের শেরপুর এবং বরগুনা জেলা দিয়ে অতিক্রম করেছে। তেমনি ভাবে বাংলাদেশের সাথে আনুভূমিকভাবে অতিক্রম করেছে কর্কট ক্রান্তি কিংবা 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা, যেটা অতিক্রম করেছে চুয়াডাঙ্গা এবং কুমিল্লা দিয়ে। আর এই দুটি রেখার মিলিত স্থল হচ্ছে ফরিদপুর। বুঝা গেছে কিনা বলো? ওকে। আচ্ছা, একজন লিখেছো ভাইয়া মূল মধ্যরেখা এবং বিষুবরেখার কেন্দ্রে কোন জায়গা রয়েছে? ওই যে আমরা যেটাকে বলি গ্রিনিচ মান মন্দির, ইংল্যান্ড ব্রিটেনের যে জায়গাটা, যেটাকে প্রমাণ সময় হিসেবে ধরা হয়, আমাদের সময় কিন্তু 6 ঘন্টা অগ্রবর্তী। তাহলে বিষুবরেখা আর হচ্ছে মূল মধ্যরেখা কোথায়? গ্রিনিচ মান মন্দিরে মিলিত হয়েছে। ওকে, থ্যাংক ইউ। তাহলে আশা করছি এই টপিক নিয়ে আর কোনো প্রশ্ন নাই। তাহলে আমরা একটু পরের পেজে চলে যাই। যদি প্রশ্ন থাকে প্রশ্ন রেখে দাও, লাস্টে আমরা মুখে মুখে আলোচনা করব। আচ্ছা, একজন বারবার লিখছো ভাইয়া ইংলিশ টার্ম প্লিজ। এটা কি ইংলিশ ভার্সনের ক্লাস? ইংলিশ ভার্সনের ক্লাস হলে প্রত্যেকটা টার্ম ইংলিশে বলতাম, এখানে তারপর সবগুলো বলি নাই। টপিক অফ ক্যান্সার বলা হয় কর্কট ক্রান্তি রেখাকে। অক্ষরেখার ইংলিশ হচ্ছে অ্যাক্সিস, আর দ্রাঘিমা রেখার ইংলিশ হচ্ছে লঞ্জিটিউড। দয়া করে ইংলিশ ভার্সনের স্টুডেন্টরা ইংলিশ ভার্সনে ক্লাস করবা। আমার তো বলতে সমস্যা নেই, আমি তো জানি। আমি যে জানি সেটা প্রমাণ তো তোমাকে দিলাম।
কিন্তু এই ক্লাসে যদি বলি যারা বাংলা ভাষা স্টুডেন্ট তাদের জন্য সময় নষ্ট হয়। তাইলে তোমাদের জন্য রিকোয়েস্ট, তোমাদের ইংলিশ ভার্সনে আলাদা ব্যাচ আছে, ওই ক্লাসগুলো করবা ভালো মতো। ওকে, এখন চলে যাই, আমাদের আরো কিছু ইম্পর্টেন্ট টপিক আছে এই টপিকগুলাতে। প্রশ্ন আসতে পারে ভূপগ্রহ কেন্দ্র নিয়ে, ভূ উপগ্রহ কেন্দ্র, প্রশ্ন আসতে পারে স্যাটেলাইট নিয়ে, প্রশ্ন আসতে পারে হচ্ছে তোমার স্পার্শ নিয়ে। প্রত্যেকটা বিষয় একটু বুঝাই দিচ্ছি। ভূপগ্রহ কেন্দ্র মানে হচ্ছে যেটা আবহাওয়ার পূর্বাভাস দেয়। পাশে 4টা ভূপগ্রহ কেন্দ্র আছে: বেতবুনিয়া, কালিবাবাদ, মহাখালী, সিলেট। এই 4টা আমাদের ভূপগ্রহ কেন্দ্র। পরীক্ষায় প্রশ্ন আসে মাসে মোট ভূপগ্রহ কেন্দ্র কয়টা? উত্তর হবে 4টা। প্রথম কোনটা? উত্তর হবে হচ্ছে বেতবুনিয়া। কোথায় অবস্থিত? রাঙ্গামাটি জেলায় অবস্থিত। কালিবাবাদ কোথায় অবস্থিত? গাজীপুর জেলায় অবস্থিত। মহাখালী তো ঢাকাতে, এন্ড সিলেট হচ্ছে সর্বশেষ। তো 3টা প্রশ্ন আসতে পারে এখান থেকে। বাংলাদেশের মোট ভূপগ্রহ কেন্দ্র কয়টা? 4টা। প্রথম কোনটা? বেতবুনিয়া। সর্বশেষ কোনটা? সিলেট। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে আবহাওয়ার পূর্বাভাস দেয়া। আচ্ছা, এখন দেখো স্যাটেলাইটটার কাজ কি। স্যাটেলাইট, বঙ্গবন্ধু স্যাটেলাইট যে উৎক্ষেপণ করা হয়েছে, আমরা জানি ভূপগ্রহের কাজ কেবলমাত্র আবহাওয়ার পূর্বাভাস দেয়া, কিন্তু স্যাটেলাইটের কাজ পূর্বাভাস দেয়া ছাড়াও আরো অনেক কাজ আছে। এটা মাল্টিটাস্কিং করে থাকে। যেমন আমাদের হচ্ছে ডিশ যে কানেকশনটা আছে, কেবল কানেকশন নিয়ে থাকি, এটাকে ওয়্যারলেস কানেকশনের দেওয়া হচ্ছে স্যাটেলাইটের অন্যতম একটা কাজ। পাশাপাশি হচ্ছে ডিফেন্সের কাজও করে থাকে। করে দেখো, প্রথমত এই স্যাটেলাইটটা আমাদের আবহাওয়ার পূর্বাভাস দিতে আরো বেশি সহায়তা করে, নাম্বার ওয়ান। দ্বিতীয় কথা, আকাশ নামে একটা ডিভাইস চালু হয়েছে, এটা দেখো, যে এটা ডিশের বিকল্প হিসেবে সবাই ব্যবহার করে। এটা কিন্তু ডিরেক্ট আমাদের স্যাটেলাইট থেকে মানে হচ্ছে সিগন্যাল পায়। তো আমাদের এন্টারটেইনমেন্টের জন্য বঙ্গবন্ধু স্যাটেলাইট একটা ভূমিকা রাখছে। পাশাপাশি ডিফেন্সের কাজেও ব্যয় করা হয়, মানে এটা ব্যবহার করা হয়। কারণ এই স্যাটেলাইট দিয়ে পর্যবেক্ষণ করা হয় বাংলাদেশের আশেপাশে কেউ কি বাংলাদেশের সীমা অতিক্রম করছে কিনা বা রাডারে কিছু ধরা পড়ছে কিনা, এটা আরো পুঙ্খানুপুঙ্খভাবে দেখা যায় বঙ্গবন্ধু স্যাটেলাইটের মধ্য দিয়ে। এটা ইতিমধ্যে কার্যকর করা হয়ে গিয়েছে, তবে সামনে আরো ব্যবহার করা হবে। এই স্যাটেলাইটটাকে বিভিন্ন দেশের কাছে ভাড়া দেওয়া হবে। তো এখান থেকে আমাদের মনিটাইজেশন একটা বড় ওয়ে কিন্তু সামনে অপেক্ষা করছে। ওকে, ফাইনালি একটা টপিক, সেটা হচ্ছে স্পার্শ। এই 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 আলোচনার ভিতর থেকে স্পার্শ পূর্ণরূপটা লিখে দেই। দেখো, স্পেস রিসার্চ অ্যান্ড রিমোট সেন্সিং অর্গানাইজেশন। স্পেস রিসার্চ অ্যান্ড রিমোট সেন্সিং অর্গানাইজেশন, এটা হচ্ছে স্পার্শর ফুল ফর্ম। এটা কি কাজে ব্যবহৃত হয়? এটা একটা অর্গানাইজেশন, এটার মূল কাজ হচ্ছে ঘূর্ণিঝড় এবং জলোচ্ছ্বাসের পূর্বাভাস দেয়া। ঘূর্ণিঝড় এবং জলোচ্ছ্বাসের পূর্বাভাস দেওয়ার কাজ হচ্ছে এইটা। তাইলে ভূপগ্রহ কেন্দ্রের সাথে এর পার্থক্য কোথায়? ভূপগ্রহ কেন্দ্র এটা সব ধরনের আবহাওয়ার পূর্বাভাস দেয়, আর এরা স্পেশালাইজ, এরা ঘূর্ণিঝড় এবং জলোচ্ছ্বাসের পূর্বাভাস দেয়। গেল। এটা কোথায় অবস্থিত? পরীক্ষায় প্রশ্ন এসেছিল ঢাকা ভার্সিটিতে। অ্যান্সার হবে হচ্ছে আগারগাঁয়ে অবস্থিত। পরীক্ষায় এটাও এসেছিল, এটা কোন মন্ত্রণালয়ের অধীনে? উত্তর হবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে। প্রতিরক্ষা মন্ত্রণালয়। এটা কার অধীনে পরিচালিত হয়? উত্তর হবে প্রাইম মিনিস্টার কিংবা প্রধানমন্ত্রী। 4টে ইনফরমেশন আবারও বলছি। স্পার্শর পূর্ণরূপ স্পেস রিসার্চ অ্যান্ড রিমোট সেন্সিং অর্গানাইজেশন। এর কাজ হচ্ছে ঘূর্ণিঝড় কিংবা জলোচ্ছ্বাসের পূর্বাভাস দেয়া। এটা ঢাকার আগারগাঁয়ে অবস্থিত এবং এটা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে সরাসরি প্রধানমন্ত্রী কর্তৃক পরিচালিত হয়। বুঝলাম তাহলে স্পার্শ। আচ্ছা, একজন লিখেছো ভাইয়া স্যাটেলাইট কি নেটের কোনো কাজে লাগে না? ডিরেক্টলি আমাদের ইন্টারনেটের সাথে এখনো কানেক্টেড হয় নাই, বাট সামনে এটা কাজে লাগতে পারে। আমাদের ইন্টারনেট ব্যবস্থাটাকে আরো বেশি স্ট্রেনথেন করার জন্য বঙ্গবন্ধু স্যাটেলাইট সামনে ব্যবহৃত হতে পারে। ওকে ওকে, একজন জিজ্ঞেস করেছো ভাইয়া ট্রপিক অফ ক্যান্সার কি একটা লাইন নাকি কমন নেম? এটা একটা লাইন। একজন লিখেছে বঙ্গবন্ধু স্যাটেলাইটের গ্রাউন্ড স্টেশন গাজীপুরের জয়দেবপুরে কি? এক্স্যাক্টলি, হ্যাঁ, আমি যতদূর জানি এটা গাজীপুরে অবস্থিত এর গ্রাউন্ড স্টেশন। ভেরি গুড। তাহলে আমরা পরের টপিকে চলে যাই, ভৌগোলিক বিষয়াবলী। ভৌগোলিক বিষয়াবলী নিয়ে ভালো করে খেয়াল করো, কিছু টপিক আলোচনা করছি, কাজে দিবে তোমাদের। এই টপিক আমি, টপিক অফ ক্যান্সারের বাংলা কি? কর্কট ক্রান্তি রেখা। কর্কট ক্রান্তি রেখা। ভৌগোলিক বিষয়গুলিগুলো একটু বুঝাই দেই, দেখো ভালো করে খেয়াল করো। দ্বীপ, হ্রদ, জলপ্রপাত। তাইলে এই বিষয়গুলো নিয়ে তোমার হচ্ছে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে এরকম, যে কোনটা কোন দ্বীপ কোথায় অবস্থিত। বাট আমি যেটা করব, আমি হচ্ছে তোমাদেরকে প্রত্যেকটা বিষয় নিয়ে কনসেপ্টটা ক্লিয়ার করাই দেই। কনসেপ্ট ক্লিয়ার বলতে কোনটা কাকে বলা হয়। একটা সমুদ্র, এর মাঝখানে কোনো একটা স্থলভাগ জেগে উঠলো যার চারদিকে
পানি, মাঝখানে হচ্ছে স্থলভাগ, এই জায়গাটাকে বলা হয় দ্বীপ কিংবা আইল্যান্ড। বুঝতে পেরেছি তাহলে? সমুদ্রের মাঝখানে যদি কোনো স্থলভাগ থাকে যার চারদিকে সমুদ্র, সেই রকম জায়গাকে বলা হয় দ্বীপ। হ্রদ কাকে বলা হয়? একটা জলভাগ যার চারদিকে স্থলভাগ। তার মানে মাঝখানে পানি, চারদিকে মাটি। এরকম জায়গাকে বলা হয় হ্রদ কিংবা লেক। কিন্তু এই হ্রদ কি লোনা পানির হয় নাকি মিঠা পানির হয়? এটা মিঠা পানির হয়, হ্রদ কখনো লোনা পানির হয় না। এটা মাথায় রেখো। তারপরে কথা জলপ্রপাত। জলপ্রপাত কোনটা? আর ঝর্ণা কোনটা? একটা পাহাড়ের গা বেয়ে বেয়ে যদি কোনো পানির ধারা পড়তে থাকে সেটাকে আমরা নরমালি বলি ঝর্ণা। ঝর্ণা চিনবো দুইটা উপায়ে। এটা হচ্ছে আকারে খুব সরু হবে প্রথমত, এবং দ্বিতীয়ত এর প্রবাহ খুব স্লো হবে। প্রবাহটা স্লো। জলপ্রপাত হচ্ছে আকৃতিতে একটু বড়, তার মানে বড়, আর এটার প্রবাহটা হবে ফাস্ট। তাইলে জলপ্রপাত আর ঝর্ণার পার্থক্যটা এখানেই। এটা আকারে অনেক বড় হবে পানির প্রবাহটা, এবং পানির প্রবাহটা বেশ ফাস্ট হবে। গেল। তাহলে ঝর্ণা বুঝলাম, জলপ্রপাত বুঝলাম। এরপর আসে পাহাড় পর্বত। খেয়াল করে দেখো, কোন একটা বিষয়ে যদি তুমি হচ্ছে দেখো কোন একটা ভূমির উপরে কোন একটা জায়গা যদি ক্রমশ শুরু হয়ে গঠিত হয়, সেটাকে বলা হয় পাহাড়। পাহাড়ের থেকে উঁচু স্থাপনাগুলোকে বলা হয় পর্বত। তো বাংলাদেশে, মানে বাংলাদেশ না, ওভারঅল হচ্ছে 600 মিটারের নিচে যেগুলো থাকে সেগুলোকে বলা হয় পাহাড়, আর 600 মিটারের বেশি হলে সেগুলোকে বলা হয় পর্বত। তাহলে প্রথমটা কি? পাহাড়। 600 মিটারের থেকে বেশি হলে সেটাকে আমরা বলবো পর্বত। আর একসাথে যদি অনেকগুলো পাহাড় অবস্থিত হয়, তাহলে পুরোটাকে একসাথে কি বলা হয়? পুরোটাকে বলা হয় একসাথে পর্বতমালা। আর এই পর্বতমালার ভিতরে প্রত্যেকটা পাহাড়ের যে চূড়া, এই চূড়াগুলোকে বলা হয় পর্বত শৃঙ্গ। তাহলে একটু মিলায় দেখো, আমরা পৃথিবীর সবচেয়ে বড় পর্বতমালা কিংবা পর্বতশ্রেণী কোনটাকে বলি? হিমালয়কে বলি। তাহলে হিমালয় মানে অনেকগুলো পর্বতের সমষ্টি। এর ভেতরে সবচেয়ে উঁচু চূড়া কোনটা? মাউন্ট এভারেস্ট। এই জন্যই বলি পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্ট, আর সবচেয়ে বড় পর্বতমালা কিংবা পর্বতশ্রেণী হচ্ছে হিমালয়। তাহলে দেখো, ছোটবেলা থেকে অনেক জিনিস পড়ে আসছি, এগুলো একটু কনফিউজিং লাগতো না? এখন কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। তাইলে হিমালয় হচ্ছে সর্বোচ্চ পর্বতমালা, আর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ হচ্ছে তোমার মাউন্ট এভারেস্ট। ওকে। আচ্ছা, একজন লিখেছে যদি 600 মিটার হয় তাহলে কি বলবো? 600 মিটার হলেও সেটাকে পর্বতই বলা হয়। উপত্যকা কাকে বলে? পাহাড়ের পাদদেশে যে জায়গাটা, সেই জায়গাটাকেই বলা হয় হচ্ছে উপত্যকা। অর্থাৎ দুই পাহাড়ের মধ্যবর্তী যে পথ বা পাহাড়ের পাদদেশে যে জনপদ গড়ে ওঠে বা যে এলাকা গড়ে ওঠে, সেইটাকে উপত্যকা বা ভ্যালে বলা হয়। তাহলে উপত্যকা কি বুঝলাম? পাহাড়ের পাদদেশে যে জনপদ, এলাকা কিংবা রাস্তা গঠিত হয় সেটাকে বলা হয় উপত্যকা। চর কি? কোনো কারণে নদী যদি শুকিয়ে যায় বা নদীর ভিতরে যদি স্থলভাগ দেখা দেয়, তাহলে সেটাকে বলা হয় চর। চর মানে কি? নদী শুকিয়ে গেলে কিংবা নদীর ভাগে স্থলভাগ জেগে উঠলে সেই স্থলভাগটাকে বলা হয় চর। ফাইনালি বিল, হাওর, বাওর। বলে দিচ্ছি, এইটা নিয়ে ফার্দার প্রশ্ন করলে আর উত্তর পাবার না, একবারই বুঝাই দিব। পুকুর, দিঘি, হাওর, বাওর, খাল, বিল, এগুলোর মধ্যে কোনো উৎপত্তিগত বা বৈজ্ঞানিক পার্থক্য নাই। প্রত্যেকটা একই জিনিস। এটা মানব সৃষ্ট হইতে পারে, এটা প্রাকৃতিক উপায় হতে পারে। এদের ভিতরে আকৃতিগত পার্থক্য আছে। আকৃতিগত পার্থক্য বলতে, বাংলাদেশ সরকারের জলমহল গেজেট নামে একটা বিষয় আছে। বাংলাদেশ সরকার এগুলোকে নিয়ন্ত্রণ করে। খাল বিল গুলোকে, বিল হাওর বাওর গুলোকে সরকার লিজ দেওয়ার কাজে ব্যয় করে। মানে এটাকে তো সরকারের নিয়ম অনুযায়ী কোনোটা আকৃতিতে বড়, কোনোটা আকৃতিতে ছোট হলে হাওর বাওর বলা হয়। তো এটা একটু তোমরা নেটে সার্চ করলে পাবা। এক্সাক্ট তথ্য আমি মনে নেই আপাতত। হাওর কত আয়তন হলে হাওর বলে, কত আয়তন হলে বাওর হবে। তাহলে এই দুইটার ভিতরে পার্থক্যটা কি? কেবলমাত্র আয়তনগত। কোনটা বড় হইলে সেটা হাওর, ছোট হইলে বাওর, এরকম কিছু একটা বলা হয়। কিন্তু মাথায় রাখতে হবে, হাওর বাওর সবসময় লেক কিংবা হ্রদের থেকে আকৃতিতে ছোট হয়। আর লেক বা হ্রদ আকৃতিতে কিন্তু নদীর থেকে ছোট হয়। তাহলে নদী বড়, মাঝামাঝিতে হ্রদ, আর তার থেকে ছোট হচ্ছে এগুলা পুকুর, দিঘি, বিল, হাওর, বাওর। এগুলোর মধ্যে আবার অনেক ধরনের ক্লাসিফিকেশন আছে। তো আশা করছি এটা নিয়ে প্রশ্ন করবা না। এখন প্রত্যেকটা বিষয় আবার বুঝাই দিয়ে আমি একটা করে এক্সাম্পল দিব, যাতে তোমাদের আর কোনো প্রশ্ন না থাকে। একজন লিখেছো কাঞ্চনজঙ্ঘা কি? তাহলে কাঞ্চনজঙ্ঘা একটা মাউন্টেন রেঞ্জ। হিমালয়ে মোট 7টা মাউন্টেন রেঞ্জ আছে। একটা অন্নপূর্ণা মাউন্টেন রেঞ্জ, একটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা মাউন্টেন রেঞ্জ। মাউন্টেন রেঞ্জ মানেও হচ্ছে তোমার পর্বতমালাই বোঝায়। হিমালয়ের ভেতরে আবার কিছু ভাগ ভাগ আছে। হিমালয় এত বড় যে তুমি শেষ করতে পারবা না। কাঞ্চনজঙ্ঘা তুমি দার্জিলিং থেকে দেখতে পারবা, তুমি তুমি হচ্ছে পঞ্চগড় থেকে দেখতে পারবা, ভুটান থেকে দেখতে পারবা কাঞ্চনজঙ্ঘা। তো এত বড় হিমালয় যে এগুলোকে আবার সাব ভাগে ভাগ করা হয়েছে। এক একটাকে বলা হয় এক একটা রেঞ্জ, মাউন্টেন রেঞ্জ। তার ভিতরে একটা অন্নপূর্ণা, একটা কাঞ্চনজঙ্ঘা, একটা কৈলাস, এরকম অনেকগুলা রেঞ্জ আছে। আশা করি বুঝতে পেরেছো। ওকে। তাইলে এখন যদি আমরা আসি, আচ্ছা এখন দেখো অলরেডি অনেকে প্রশ্ন করতেছো শাখা নদী উপনদী। ক্লাসের শুরু থেকে কি বলতেছি ভাই, আজকে কোনো টপিক বাদ দিব না, একটু যাইতে দাও। নদ নদী তো এখনো পড়াই নেই, তাই না? ওকে।
ভাইয়া সন্দ্বীপ দ্বীপ নিয়ে সম্পর্কে বলেন। বলবো ভাইয়া, সবকিছু নিয়ে বলবো। একটু ধৈর্য তো ধরতে হবে। তোমরা যদি প্রশ্ন করতে থাকো, আমি মানা করেছিলাম না যে চ্যাট বক্সে কেউ কোনো অযথা প্রশ্ন করবা না। আমি যদি কোনো কিছু না পড়াই তাহলে লাস্টে 10 মিনিটে যত প্রশ্ন করার প্রশ্ন কইরো। যা কিছু জানার আছে। বাট আমাকে একটু পড়াটা শেষ করতে দাও ভাইয়ারা, কাইন্ডলি। ওকে। তাইলে এখন ভালো মতো খেয়াল করো। দ্বীপ। দ্বীপ নিয়ে আবারও বলছি, কোন সমুদ্রের মাঝখানে যদি একটা স্থলভাগ জেগে ওঠে তাহলে সেটাকে দ্বীপ বলা হয়। বাংলাদেশে বেশ কিছু দ্বীপ আছে। সেন্ট মার্টিন দ্বীপ, তারপর তোমার ছেড়া দ্বীপ। আমি একটু ছোট করে লিখে দিচ্ছি। সেন্ট মার্টিন, তারপরে আছে তোমার ছেড়া দ্বীপ, তারপরে আছে তোমার মহেশখালী, তারপরে আছে তোমার কুতুবদিয়া। এই সবগুলো দ্বীপ কোথায় অবস্থিত? এই সবগুলো দ্বীপ অবস্থিত হচ্ছে তোমার কক্সেস বাজারে। এই কয়টা দ্বীপ কক্সেস বাজারে। তাহলে প্রশ্ন, শুধুমাত্র কি কক্সেস বাজারেই দ্বীপ আছে আর কোথাও দ্বীপ নেই? অবশ্যই দ্বীপ আছে। যেমন তুমি খেয়াল করে দেখবা সন্দ্বীপ, যে প্রশ্নটা করে করে ভাষায় ফেলছো, সন্দ্বীপ দ্বীপ কোথায় অবস্থিত? সন্দ্বীপ দ্বীপ হচ্ছে তোমার চট্টগ্রামে অবস্থিত। এটা খুব একটা কারণে বিখ্যাত। প্রাচীনকালে আমাদের দেশে যত জাহাজ তৈরি হইতো, ব্রিটিশরাও যত জাহাজ উৎপাদন করতো, সবকিছু এই সন্দ্বীপ দ্বীপ থেকে করা হইতো। এই জন্য এটা খুবই বিখ্যাত। কোথায় অবস্থিত সন্দ্বীপ? এটা চট্টগ্রামে অবস্থিত। আরো দ্বীপ আছে নিঝুম দ্বীপ। নিঝুম দ্বীপ কোথায় অবস্থিত? নোয়াখালী জেলায় অবস্থিত। এখানে রোহিঙ্গাদের রাখার কথা বলা হয়েছিল। তাহলে কতগুলো দ্বীপ শিখলাম আমরা, দেখো। সেন্ট মার্টিন দ্বীপ, ছেড়া দ্বীপ, মহেশখালী, কুতুব দ্বীপ গুলো কোথায়? কক্সবাজারে। সন্দ্বীপ কোথায়? চট্টগ্রামে। নিঝুম দ্বীপ কোথায়? নোয়াখালীতে। তাহলে দ্বীপ কি বুঝলাম? সমুদ্রের মাঝখানে যে স্থলভাগ, সেটাকে দ্বীপ বলে। হ্রদ মানে কি? চারদিকে মাটি, মাঝখানে পানি, এইরকম জায়গাকে হ্রদ বলা হয়। মানে চারদিকে স্থলবিশিষ্ট কোন জলাশয়কে একত্রে বলা হয় হচ্ছে হ্রদ। বাংলাদেশে বেশ কিছু হ্রদ আছে। যেমন তুমি খেয়াল করে দেখো, কাপ্তাই হ্রদ আছে, কাপ্তাই লেক যেটাকে বলা হয়। তারপর তোমার ফয়েজ লেক আছে। ধানমন্ডি লেকের নাম শুনছো তো অবশ্যই। এছাড়া তোমার হচ্ছে আরো আছে হচ্ছে বগা লেক। বগা লেক কোথায় অবস্থিত? বগা লেক বান্দরবানে অবস্থিত। কাপ্তাই লেক রাঙ্গামাটিতে অবস্থিত। এটা আর দিয়ে লিখলাম, বি দিয়ে লিখলাম। ফয়েজ লেক কোথায় অবস্থিত? চিটাগাঙে। তাইলে ভালো করে মাথায় রাখো, কাপ্তাই হ্রদ বা কাপ্তাই লেক কোথায়? রাঙ্গামাটিতে। ফয়েজ লেক কোথায়? চিটাগাঙে। বগা লেক কোথায়? বান্দরবানে। বুঝতে পেরেছো? ওকে। একজন প্রশ্ন করেছো ভাইয়া, কি বলে বদ্বীপটা যদি বলতেন। এইগুলো হচ্ছে সুন্দর প্রশ্ন, বাট এইগুলো প্রশ্ন করো না ভাইয়া, এইটা নিয়ে একটু বলেন, ওইটা নিয়ে একটু বলেন। কনসেপ্ট ক্লিয়ার করো। বই খুললেই তো দেখতে পারবা এগুলো। এগুলো আমার মুখ থেকে শোনা কিংবা যে কোনো একটা বই থেকে দেখা তো একই জিনিস। প্রশ্ন করতে পারো এইগুলা, বদ্বীপ কোনটা? খেয়াল করে দেখো। যেই দেশগুলোর তিন দিকে স্থলভাগ থাকে, 1 2 3, আর একদিকে জলভাগ থাকে, সেটাকে বলা হয় বদ্বীপ। ইংলিশে বলা হয় ডেল্টা আইল্যান্ড। বাংলায় বলা হয় কি? বদ্বীপ। যার তিন দিকে স্থলভাগ, একদিকে জলভাগ, সেটাকে বলা হয় বদ্বীপ। বাংলাদেশের ম্যাপ দেখো। বাংলাদেশের এইদিকে তোমার স্থলভাগ, এইদিকে স্থলভাগ, এইদিকে স্থলভাগ, একদিকে পানি। তার মানে বাংলাদেশের তিন দিকে স্থলভাগ, একদিকে জলভাগ, এই জন্য বাংলাদেশ একটা বদ্বীপ বা ডেল্টা আইল্যান্ড। ওকে। এরপরে জলপ্রপাত, ঝর্ণা। বাংলাদেশে কি জলপ্রপাত আছে? হ্যাঁ আছে। মাধবকুন্ডু আর হামহাম অন্যতম দুটো বড় জলপ্রপাত। মাধবকুন্ডু জলপ্রপাত আর হামহাম জলপ্রপাত। কোথায় অবস্থিত এরা? এরা মৌলভীবাজার জেলায় অবস্থিত। মৌলভীবাজার জেলায় অবস্থিত। মৌলভীবাজার শহর থেকে 2 ঘন্টা ট্রেক করতে হয়। খুব সুন্দর জায়গা মাধবকুন্ড আর হামহাম। জলপ্রপাত কি বলছিলাম? জলধারা অনেক চওড়া হবে এবং স্রোতটা বেশ জোরে পড়বে, সেটাকে বলবো জলপ্রপাত। তাহলে ইম্পর্টেন্ট দুইটা জলপ্রপাত হচ্ছে মাধবকুন্ডু, হামহাম। কোন জেলায় অবস্থিত? মৌলভীবাজার জেলায় অবস্থিত। ঝর্ণার প্রসঙ্গে যদি আসি, দুইটা ইনফরমেশন মাথায় রেখো ঝর্ণা নিয়ে। বাংলাদেশে গরম পানির ঝর্ণা কোথায় অবস্থিত? গরম পানির ঝর্ণা, গরম পানির ঝর্ণা অবস্থিত চট্টগ্রামে। সিটিজি লিখলাম। চট্টগ্রামের সীতাকুণ্ডু পাহাড়ের চন্দ্রনাথে। সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ে গরম পানির ঝর্ণা অবস্থিত। চন্দ্রনাথ পাহাড় কোথায় অবস্থিত? চট্টগ্রামের সীতাকুণ্ডে। এটাতে গরম পানির ঝর্ণা। প্রশ্ন আসে মাসে একমাত্র শীতল পানির ঝর্ণা কোনটা? শীতল পানির ঝর্ণা হবে আবার হিমছড়িতে। হিমছড়ি কোন জেলায় অবস্থিত? কক্সবাজার জেলায় অবস্থিত। তাহলে ভালো মতো খেয়াল করো। প্রশ্ন যদি আসছে পরীক্ষায়, গরম পানির ঝর্ণা কোথায়? তোমার চিটাগাঙ্গের সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ে। আর একমাত্র শীতল পানির ঝর্ণা কোথায়? এটা হবে হচ্ছে হিমছড়িতে। হিমছড়ি কোথায়? কোন জেলায়? এটা হবে কক্সবাজার। ওকে, ঠিক আছে। তারপর আমরা যদি একটু খেয়াল করি, পাহাড়, পর্বত, উপত্যকা এগুলো নিয়ে যদি একটু আলোচনা করি, তোমার উপত্যকা তো অনেকগুলো জানি আমরা। আমরা হচ্ছে সাজেক ভ্যালির নাম শুনেছি, এটা একটা উপত্যকা। হালদা ভ্যালির নাম শুনেছি, তাই না? এগুলো প্রত্যেকটা হচ্ছে এক একটা উপত্যকা। সাঙ্গু ভ্যালি আছে তেমনি। কোনটা কোথায় অবস্থিত? তোমার সাজেক ভ্যালি হচ্ছে খাগড়াছড়ি, তারপর হচ্ছে হালদা ভ্যালি হচ্ছে খাগড়াছড়িতে অবস্থিত, সাঙ্গু হচ্ছে চিটাগাঙে। তো এগুলো একটু ভালো মতো খেয়াল করো, বইয়ে পাবা। এগুলো স্কিপ করে যাচ্ছি। চর নিয়ে যদি আলোচনা করতে চাও, বাংলাদেশে অনেক চর আছে। যেমন হচ্ছে
হোয়াইটে সবচেয়ে বেশি চর আছে আমরা জানি অনেক ধরনের চর আলেকজান্ডার টালেকজান্ডার কি আছে না? যদি একটু আলোচনা করতে হয়। চর মানিক, চর জব্বার, চর নিউটন এই ধরনের যত চর আছে তোলার বাইরেও কিছু চর আছে। যেমন মুহুরীর চর খুবই ইম্পোর্টেন্ট। এটা কোন জেলায়? এটা ফেনী জেলাতে অবস্থিত। মুহুরীর চর কোন জেলায়? ফেনী জেলায়। আমি জাস্ট তোমাদেরকে জিস্ট গুলো দিলাম কোনটা কিভাবে পড়বা। তো বাসায় ছক দেখবা যেকোনো একটা বইয়ের লিস্ট দেখতে পারবা। সেই লিস্ট গুলো দেখে ইম্পোর্টেন্ট গুলো একটু মেমোরাইজ করবা। ঠিক আছে? ওকে। তাহলে আমরা একটু পরের টপিকে চলে যাই। যদি কোনো প্রশ্ন থাকে কাছে রেখে দাও। আমরা লাস্টে অ্যান্সার করব। একজন বলেছ ভারত কি বদ্বীপ কিনা? ভারতকে বদ্বীপ বলা যায় না। কারণ ভারতে মোটামুটি ২ দিকে তোমার জলসীমা আছে, ২ দিকে স্থলসীমা আছে। তো ভারত বদ্বীপ না। অ্যাকর্ডিং টু মাই সেন্স। কেননা ভারতের একদিকে আরব সাগর, একদিকে বঙ্গোপসাগর। সো ২ টা দিক আছে। তো ভারতকে আমার মতে মানে বদ্বীপ বলা যাবে না। আচ্ছা একজন বলছো কুতুবদিয়া কি কারণে বিখ্যাত? কুতুবদিয়া হচ্ছে বাতিঘরের জন্য বিখ্যাত। কিসের জন্য? বাতিঘর বা লাইট হাউস। এটা মানে কি? ওই কুতুবদিয়া দ্বীপে তোমার একটা টাওয়ার আছে। ওই টাওয়ারের উপরে একটা লাইট জ্বালানো আছে। সেই লাইটটা পুরো দ্বীপটাকে আলো দেয়। এই ঘরটার জন্য হচ্ছে কুতুবদিয়া বিখ্যাত। বুঝতে পেরেছো? একজন বলছো যে ঝর্ণার উদাহরণটা কি? ঝর্ণার উদাহরণ তো দিলাম। ঝর্ণার উদাহরণ কি দিলাম? বাংলাদেশের শীতল পানির ঝর্ণা কোথায়? হিমছড়ি, কক্সবাজার। আবার হচ্ছে মানে কি বলে বাংলাদেশে গরম পানির ঝর্ণা কোথায়? চট্টগ্রামের সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়। একজন বলেছো ভাইয়া মুহুরীর চর ইম্পর্টেন্ট কেন? কারণ পরীক্ষা অনেকবার আসছে এই জন্য ইম্পর্টেন্ট। আর কোনো কথা আছে? না। ওকে। তাইলে আমরা এর পরে চলে যাই। ওকে। নদ নদী এটা নিয়ে একদম আলোচনা করব তার আগে টপিক গুলো আছে একটু শেষ করে আসি। তোমাদের সামনে একটা প্রশ্ন, সবাই অ্যান্সার করো। দ্রুত সবাই। লাস্ট 10 সেকেন্ডস। ওকে, টাইম ইজ আপ। তোমরা বেশিরভাগ অ্যান্সার করেছো কুদরতি ক্ষুদা শিক্ষা কমিশন। ভেরি গুড, অ্যান্সার ইজ অ্যাবসলিউটলি কারেক্ট। বাট একটু দেখাই দেই তাইলে একটা টপিক এখানেই বুঝবা। বাংলাদেশে মানে হচ্ছে আজ পর্যন্ত অনেকগুলো শিক্ষা কমিশন আসছে। হামিদুর রহমানটা কত সালে হয়েছে? এটা 1960 সালে। হান্টারটা হয়েছে 1882 সালে। কুদরতি ক্ষুদা হচ্ছে 1972 সালে। পরীক্ষায় ৩টা প্রশ্ন আসতে পারে। বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন কোনটা? উত্তর হবে কুদরতি ক্ষুদা। ভারতবর্ষের প্রথম শিক্ষা কমিশন কোনটা? উত্তর হবে হান্টার শিক্ষা কমিশন। পূর্ব পাকিস্তানের প্রথম শিক্ষা কমিশন কোনটা? উত্তর হবে হামিদুর রহমান। অনেক বই দেখবা হামিদুর রহমানকেই বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন লেখা আছে, কিন্তু সালটা দেখো তখন তো বাংলাদেশ হয়ই নাই। তাহলে আমি পাশে আবারও লিখে দিচ্ছি, পূর্ব পাকিস্তানের প্রথম শিক্ষা কমিশন কোনটা? হামিদুর রহমান শিক্ষা কমিশন। ভারতবর্ষ বা ভারতীয় উপমহাদেশের প্রথম শিক্ষা কমিশন কোনটা? এটা হবে হান্টার শিক্ষা কমিশন। আর বাংলাদেশ বা স্বাধীন বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন কোনটা? এটা হবে কুদরতি ক্ষুদা। পূর্ব পাকিস্তান, ভারতবর্ষ এবং বাংলাদেশ। আশা করছি এটা নিয়ে কোনো সমস্যা হবে না। ওকে। তারপরে যদি যাই, আচ্ছা একজন বলছে হামিদুর রহমান শিক্ষা কমিশন নিয়ে কেন স্ট্রাইক হয়েছিল? মানে বৈষম্য দেখা যাচ্ছিল। শিক্ষা কমিশন ব্যাপারটা কি? কমিশন মানে হচ্ছে মানে একজন ব্যক্তি যিনি ওই কমিশনটার প্রধান হবে তার নেতৃত্বে ওই দেশের শিক্ষা ব্যবস্থা পরিচালিত হবে। তো তিনি মানে শিক্ষা ব্যবস্থা কয়টা স্তর থাকবে, কত বাজেট থাকবে সবকিছু নির্ধারণ করার নীতি নির্ধারণী পর্যায়ে তিনি কাজ করবেন। তো হামিদুর রহমান শিক্ষা কমিশনে দেখা গেছিল পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের শিক্ষা ব্যবস্থার ভিতরে বেশ কিছু বৈষম্য উপলক্ষিত হয় এই কমিশন গঠন করার পরপর। এই জন্য 1962 সালে আমাদের একটা আন্দোলন হয় যেটাকে বলা হয় শিক্ষা আন্দোলন। আই গেস বুঝতে পেরেছো। আচ্ছা একজন একটা সুন্দর অ্যান্সার করেছো, দ্য লাইট হাউস অফ কুতুবদিয়া ইজ টু মেক দ্য সেলার্স আন্ডারস্ট্যান্ড দ্য ডিরেকশন অ্যাট সি ইজিলি অ্যাট নাইট। থ্যাংক ইউ সো মাচ। তাহলে একটা সুন্দর অ্যান্সার আমরা পেয়েছি। কুতুবদিয়া বাতিঘরটা কেন ব্যবহার করা হয়? যাতে হচ্ছে যেগুলো মাঝি আছে বা জেলে আছে তারা রাতের অন্ধকারেও মানে হচ্ছে সমুদ্রের দিক নির্দেশগুলো ঠিকভাবে করতে পারে। ওকে। আচ্ছা একজন বলেছো কোন বইতে বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন? হামিদুর রহমান শিক্ষা কমিশন বলেছে। আচ্ছা এটা কোন ধরনের প্রশ্ন আমি বুঝলাম না। তুমি কি ভুল উত্তরটা খুঁজবে আগে? উন্মেষের যে শিক্ষা বইটা ওখানেই আছে ভুলটা। এছাড়া অনেক বই পাবা বাজারে। আমি ক্লাসের মাঝখানে কোনো বইয়ের নাম নিব না এই জন্য বলছি। বাট উন্মেষের বইটাতেও ভুল দেয়া আছে কারণ কারেকশন করার সুযোগটা হয় নাই আমাদের। ওকে, ঠিক আছে। এখন তাইলে
আমরা যদি একটু আলোচনা করি ভালো করে খেয়াল করো বাংলাদেশে আজ পর্যন্ত কয়টা শিক্ষা কমিশন হয়েছে? বাংলাদেশে মোটামুটি আজ পর্যন্ত ৫টা শিক্ষা কমিশন হইছে। তার ভিতরে ১ম টা কি ছিল? ১ম টা ছিল তো বললামই কুদরতি ক্ষুদা। ১ম টা কুদরতি ক্ষুদা, 2nd টা হচ্ছে তোমার মফিজউদ্দিন। প্রত্যেক ব্যক্তির নামে একটা করে শিক্ষা কমিশন হইছে। মফিজউদ্দিন, এরপরে শামসুল হক, তারপরে হচ্ছে এম বারী অ্যান্ড ফাইনালি তাহলে লাস্টেরটা আছে ২০০৩ আর ফার্স্ট এরটা হচ্ছে ১৯৭২। মাঝখানে গুলো আমার এক্সাক্ট সাল মনে নেই। নিরুজ্জামান শিক্ষা কমিশন। তাহলে একসময় কিন্তু শিক্ষা কমিশনের ভিত্তিতে আমাদের দেশ পরিচালিত হতো। এখন কিসের অনুযায়ী পরিচিত হয়? শিক্ষানীতি। জাতীয় শিক্ষানীতি ২০০৯ এখন ফলো করা হয়। তার কারণ হচ্ছে শিক্ষা কমিশনটা ২০০৮ পর্যন্তই ছিল। এই ২০০৩ এ যেটা শুরু হয় এটা ৫ বছর ছিল। এরপরে আর এটা অ্যাক্টিভেট নাই। তাহলে শিক্ষানীতি অনুযায়ী আমাদের দেশের পক্ষে জাতীয় অধ্যাপক হয় যেসব প্রফেসর শিক্ষা ব্যবস্থায় খুব বেশি পরিমাণে অবদান রেখেছেন তাদেরকে সরকারের পক্ষ থেকে উপাধি দেওয়া হয়। জাতীয় আনিসুজ্জামান স্যার, এটা হচ্ছে মৃত্যু তারিখটা হিমেল ভাইয়া তোমাদের চ্যাটে দিয়ে দিবে। এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসতে পারে। তো এটা একটু নোট ডাউন করে রেখো। জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী স্যার এবং আনিসুজ্জামান স্যার যে মারা গিয়েছেন এই দুইটা ইনফরমেশন ভালো করে খেয়াল করো। আচ্ছা ভাইয়া, তোফায়েল আহমেদ, বাংলাদেশের প্রথম নিরক্ষরমুক্ত জেলা কোনটা? এই প্রশ্নে কি এখনো গেছি? তাহলে আগে যাইতে দাও, প্রশ্ন কইরো না ভাইয়েরা, তাইলে আমার কিন্তু একটু পড়াইতে সমস্যা হয়। ওকে, এখন ভালো করে খেয়াল করো। জিআরসি শর্ট ফর্মে লিখছি, একটু বলে দিই। আচ্ছা, দেখো প্রফেসর আনিসুজ্জামান লেখা আছে 14 মে 2020 সালে মারা গিয়েছেন উনি। আর প্রফেসর জেআরসি লেখা আছে, তার মানে হচ্ছে জামিলুর রোজা চৌধুরী স্যার। অনেকে বলছো ভাইয়া যে মুছে দিচ্ছেন, এগুলো কোথায় পাবো? শুরুতেই দেখাইছি ভাইয়া, তুমি যদি ক্লাসটা না করো ওটা তোমার ব্যর্থতা। দেখো সবকিছু নোট ডাউন করা আছে, লেকচারের শেষে সবকিছু নোট ডাউন করা আছে। সো এটা নিয়ে প্রশ্ন কইরো না যে মুছে দিচ্ছেন কেন। ক্লাসটা শুরু থেকে করলে আর এই প্রশ্নটা করতে না, আশা করছি। ওকে, তাহলে এখন প্রশ্ন, নিরক্ষর মুক্ত জেলা মাসে মোট নিরক্ষর মুক্ত 7টা। প্রথম নিরক্ষর মুক্ত জেলা মাগুরা, সর্বশেষ হচ্ছে সিরাজগঞ্জ। ভালো করে খেয়াল করো, তাহলে মাসে নিরক্ষর মুক্ত জেলা কয়টা? অ্যান্সার হবে 7টা। প্রথম কোনটা? মাগুরা। সর্বশেষ কোনটা? সর্বশেষ হবে হচ্ছে তোমার সিরাজগঞ্জ। ওকে, ওকে। তাইলে এখন আরেকটা লাস্ট যে টপিক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ইউজিসি। ইউজিসি ফুল ফর্ম কি? ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন, যার বাংলা হচ্ছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। এর কাজ হচ্ছে বাংলাদেশে যত পাবলিক বিশ্ববিদ্যালয় আছে কিংবা প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে সেগুলোকে মনিটর করা এবং সেগুলোকে লাইসেন্স করা কিংবা হচ্ছে তাদের অনুমোদন দেওয়া হচ্ছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কাজ। এটা পড়াচ্ছি এই কারণে এখান থেকে মাঝে মাঝে প্রশ্ন আসে, খুব ইম্পর্টেন্ট। তাহলে এটা কত সালে গঠিত হয়? ১৯৭২ সালে ১৬ই ডিসেম্বর। তারিখটা মনে রেখো। আমাদের ঠিক স্বাধীনতার ১ বছর পরে, বিজয় দিবসের ১ বছর পরে এটা গঠিত হয়। ১৬ ডিসেম্বর ১৯৭২, যেদিন আমাদের সংবিধান কার্যকর করা হয় ওই দিনই বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন গঠিত হয়। এটা কোথায় অবস্থিত? এই প্রশ্নটাও আসে। এটা আগারগাঁয়ে অবস্থিত, স্পারশোর পাশেই। তাহলে ৩টে ইনফরমেশন মাথায় রাখো। ইউজিসি ফুল ফর্ম হচ্ছে ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। গঠিত হয় ১৯৭২ সালের ১৬ই ডিসেম্বর। কোথায় অবস্থিত? আগারগাঁয়ে অবস্থিত। ওকে, ঠিক আছে। আচ্ছা, একজন বলছো উন্মেষের বইয়ের ভুলগুলো আলাদা আলাদা সাইডে দেখাইলে ভালো হইতো। ভুল খুব বেশি নাই, যেটা যেটা ভুল আছে ক্লাসের মাঝখানে আলোচনা করা হবে। তো চিন্তা করার কিছু নাই। যেগুলো কমন জিনিস ওগুলো পড়ে যাও। আমাদের চিন্তার থেকে বেশি দুশ্চিন্তা। যেগুলো পড়ানো হচ্ছে ওগুলো মনোযোগ দিয়ে পড়ো, ইনশাল্লাহ ভালো পরীক্ষা দিবা। কিন্তু মনোযোগ দিতে হবে, খেয়াল করে দেখো। জনসংখ্যায় বাংলাদেশ, কিছু জিনিস পড়াই দেই, ভালো করে খেয়াল করো। কয়েকটা সংখ্যা মনে রাখবা। ৩, ৪, ৫, ৮। বাংলাদেশের জনসংখ্যা কত? এই প্রশ্ন পরীক্ষায় আসবে না। ১৭ কোটি নাকি ১৮ কোটি নাকি ১৪ কোটি এ ধরনের প্রশ্ন আসবে না। পরীক্ষায় কি আসবে? জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান কত? উত্তর হবে অষ্টম। জনসংখ্যায় এশিয়ায় বাংলাদেশের অবস্থান কত? উত্তর হবে পঞ্চম। জনসংখ্যায় মুসলিম বিশ্বে বাংলাদেশের অবস্থান কত? উত্তর হবে হচ্ছে চতুর্থ। জনসংখ্যায় দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান কত? উত্তর হবে তৃতীয়। তাহলে 4টে ইনফরমেশন আবারও বলছি, মনে রাখবা। জনসংখ্যায় বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় তৃতীয়, মুসলিম বিশ্বে চতুর্থ, এশিয়ায় পঞ্চম এবং সমগ্র বিশ্বে জনসংখ্যায় বাংলাদেশ অষ্টম। আয়তনটাও মনে রেখো। আয়তনের দিক থেকে বাংলাদেশ বিশ্বে অবস্থান কত? বিশ্বে অবস্থান হচ্ছে 94তম আয়তনের দিক থেকে। এখন আসি হচ্ছে আদমশুমারি।
বাংলাদেশের আদমশুমারি প্রথম কত সালে হয়েছিল? 1974 সালে। এরপরে কবে? 1981, তারপরে 1991, তারপরে হচ্ছে 2001, তারপরে 2011, নেক্সটটা হবে হচ্ছে 2021। তাহলে প্রশ্ন কি আসতে পারে? বাংলাদেশের প্রথম আদমশুমারি কবে হয়েছে? 1974 সালে। সর্বশেষ কবে হয়েছে? 2011 সালে। নেক্সটটা কবে হবে? 2021 সালে। আর আজ পর্যন্ত মোট কয়বার আদমশুমারি হইছে? ৫ বার। তাহলে ৪ টা ইনফরমেশন মনে রাখো। প্রথম 1974, সর্বশেষ 2011, আগামী হচ্ছে 2021। আজ পর্যন্ত হইছে কয়টা? মোট ৫ টা হয়েছে। একজন লিখেছে ভাইয়া ব্যান্ড বেস নিয়ে বলেন। এগুলো নেক্সট ক্লাসে পড়ানো হবে। আপাতত বলে রাখছি ব্যান্ড বেস এর মেইন কাজ হচ্ছে বাংলাদেশের হচ্ছে পরিসংখ্যান নিয়ে কাজ করা হচ্ছে ব্যান্ড বেস এর মেইন কাজ। বুঝতে পেরেছো? বাংলাদেশ কি বলে এটার ফুল ফর্মটা ওই যে স্ট্যাটিস্টিক রিলেটেডই কিছু একটা। এটার ফুল ফর্মটা আমার হচ্ছে মাথায় আসছে। বাংলাদেশ ব্যুরো অফ এডুকেশন ইনফরমেশন অ্যান্ড স্ট্যাটিস্টিক্স মোস্ট প্রবাবলি। হ্যাঁ, বাংলাদেশ ব্যুরো অফ, খেয়াল করে দেখো ব্যান্ড বেস সংক্ষেপে লিখে দিচ্ছি, বাংলাদেশ ব্যুরো অফ এডুকেশনাল ইনফরমেশন, ইনফো লিখলাম, অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, অর্থাৎ বাংলাদেশ শিক্ষা প্রযুক্তি ও পরিসংখ্যান ব্যুরো বলা হয় এটাকে। প্যান বেস, এটা সদর দপ্তর হচ্ছে তোমার আজিমপুরে, ইডেন কলেজের পাশে অবস্থিত এটা। ঢাকা ভার্সিটির খুবই কাছে, নীলক্ষেত দিয়ে যাতায়াত করে। ওকে। আচ্ছা, 1992 না 1991? তোমরা কি স্লাইড দেখছো না আমার কথা শুনছো? আমার কথা তো শুনতে হবে তাই না? আমি কি 92 বলছি একবারও? 1991 বলেছি। ওকে, খেয়াল করো। আচ্ছা, তারপরে হচ্ছে এখন আরেকটা পোল লঞ্চ করছি, পোলটা একটু অ্যান্সার করো সবাই দ্রুত। কুইক, বাংলাদেশের মুসলিম ক্ষুদ্র নিগোষ্ঠী কারা? নিম্নলিখিত কোনটি বাংলাদেশের মুসলিম সংখ্যাগরিষ্ঠ উপজাতি? দ্রুত। দয়া করে একজন বারবার প্রশ্ন করবা না, আমরা অপ্রাসঙ্গিক প্রশ্নগুলো অ্যাভয়েড করি। তার মানে তোমার কোয়েশ্চেন যদি অ্যান্সার না করা হয় তাহলে বুঝতে পারো যে তোমার প্রশ্নটা অপ্রাসঙ্গিক হয়েছে অথবা প্রশ্নের উত্তর ইতিমধ্যে দেওয়া হয়েছে। ওকে, লাস্ট 10 সেকেন্ডস। ওকে, দেখো এখন একটু রেজাল্টটা দেখাই। বেশিরভাগ অ্যান্সার করেছে হচ্ছে পাঙ্গন, এন্ড এটাই কারেক্ট অ্যান্সার। ভেঙে বলছি, আগেই প্যারা খেও না। প্রথম কথা, চাকমাদের ভিতরে অনেক মুসলমান আছে, কিন্তু চাকমারা বেশিরভাগ বৌদ্ধ ধর্মাবলম্বী। চাকমারা সংখ্যাগরিষ্ঠ হচ্ছে বৌদ্ধ, কিছু মুসলমান আছে। তাহলে এটা তো মুসলমান সংখ্যাগরিষ্ঠ বলা যাবে না, তার মানে চাকমা বাদ। গারো, গারোরা বৌদ্ধ ধর্মাবলম্বী বেশিরভাগ, কিছু আছে অন্য ধর্মের, তাহলে গারো বাদ। বাকি থাকে রোহিঙ্গা, বাকি থাকে পাঙ্গন। পাঙ্গন বাংলাদেশের একটা উপজাতি যারা সংখ্যাগরিষ্ঠ ভাবে এবং বেশিরভাগই তাদের মুসলমান, এই জন্য অ্যান্সার হবে পাঙ্গন। রোহিঙ্গা কেন হবে না? কারণ রোহিঙ্গা বাংলাদেশের উপজাতি না। রোহিঙ্গা মিয়ানমার কিংবা আরাকানের উপজাতি, তারা বাংলাদেশের না। তাহলে প্রশ্ন করতে পারো ভাই, বাংলাদেশে কি কোনোদিনই রোহিঙ্গারা ছিল না? বাংলাদেশে বৈধভাবে কখনোই রোহিঙ্গারা ছিল না। এখন রোহিঙ্গারা আছে শরণার্থী হিসেবে। তাদেরকে শরণার্থী হিসেবে ট্রিট করা হয়, উপজাতি হিসেবে ট্রিট করা হয় না। তাইলে কারা ছিল বাংলাদেশে? বাংলাদেশের রাখাইনরা ছিল। রাখাইনদের জাত ভাই হচ্ছে রোহিঙ্গা। তার কারণ আরাকান থেকে রাখাইনরাও আসছে, রোহিঙ্গারাও আসছে। কিন্তু বাংলাদেশে যারা স্থায়ীভাবে থাকতো তাদেরকে রাখাইন বলা হইতো, রোহিঙ্গা বলা হয় না। তাহলে বাংলাদেশে রাখাইনরা বেশিরভাগ মুসলমান, এদের আবার অন্য ধর্মও আছে। তাহলে রাখাইন বলতে পারি, রাখাইনরা বাংলাদেশে থাকে, কিন্তু রোহিঙ্গারা কিন্তু বাংলাদেশের না। তো এই ভুলটা করা যাবে না, রোহিঙ্গারা মিয়ানমারের। এই জন্য অ্যান্সার করতে হবে পাঙ্গন। ভালো করে খেয়াল করে, এই ধরনের ভুল যাতে না হয়। রোহিঙ্গারা যদি বাংলাদেশে হইতো তাইলে তো ওদের আশ্রয় নিয়ে এত কথা হইতো না, ওদেরকে তো বাড়ি দালান কোঠা বানায় দেওয়া হইতো যে তোমরা আমাদের দেশের মানুষ, আসো থাকো। তো এগুলো অ্যান্সার করার আগে তো একটু কমন সেন্স খাটাইতে হবে, তাই না? তাইলে এখন দেখো আদিবাসী উপজাতি, যে ব্যাপারটা বলছিলাম, সংবিধান পড়তে গেলে সংবিধান আগে জানতে হবে। সংবিধান না জানলে কিন্তু তোমরা বুঝতে পারবা না যে কি বলে আসলে ব্যাপারটা কি বলা হয়েছে। সো হুদাই যদি হাউকাউ করো, ভাই সিভিতে লেখা আছে, পাসপোর্টে লেখা আছে, কি করব? এখন বলো আদিবাসী বলবো না উপজাতি বলবো? দেখি অ্যান্সার করো, কে কত জানো? চ্যাটে অ্যান্সার করো। শুরুতে একটা মেয়ের নাম ছিল মেঘা। মেঘা মিনিমাম 50টা টেক্সট করেছো যে ভাইয়া ইয়া কি বলে এইটা হবে না ওটা হবে। আমি মেঘার কাছ থেকে জানতে চাচ্ছি আদিবাসী বলবো নাকি উপজাতি বলবো? এই তো আদিবাসী লিখে দিচ্ছে। ভেরি গুড। ওরে ভয়েস অ্যালাউ করে দাও, দেখিস কি বলে। আচ্ছা, মেঘাকে আমরা একটু ভয়েস আনতে পারি? মেঘা, তোমাকে একটু আনমিউট করলে কি কথা বলতে পারবা? দেখি তোমার কাছে একটু লজিক গুলো শুনতে চাই। আচ্ছা, যাই হোক,
থ্যাংক ইউ ভেরি মাচ। এখন আমরা চলে যাই। একজন লিখছো ভাই রাখাইনদের কি উপজাতি বলা যাবে? অবভিয়াসলি রাখাইনদের উপজাতি বলা যাবে, বই খুললেই দেখতে পারবা। তাহলে খেয়াল করো, আদিবাসী যারা আছে চাকমা মারমা তারা নিজেদেরকে আদিবাসী বলতে পছন্দ করে, বাট সাংবিধানিকভাবে তাদেরকে বলতে হবে উপজাতি অথবা ক্ষুদ্র নিগোষ্ঠী। তাইলে মেঘা অ্যান্সার করো, এত কনফিডেন্স নিয়ে যে সকাল থেকে বলেই যাচ্ছ। মিনিমাম 50টা টেক্সট দিচ্ছে এই আপুটা। তাইলে আমাদের তাদেরকে বলতে হবে কি উপজাতি অথবা ক্ষুদ্র নিগোষ্ঠী বলতে হবে তাদেরকে। বিশ্বাস না হলে বাংলাদেশ সংবিধান ঘেটে দেখো, 15 নম্বর সংশোধনীতে স্পষ্টভাবে উল্লেখ করা আছে যে বাংলাদেশে যে সকল উপজাতি আছে তাদেরকে উপজাতি নামে অথবা ক্ষুদ্র নিগোষ্ঠী নামে ডাকতে হবে, আদিবাসী বলা যাবে না। যদিও এটা এথিক্যালি রং, কারণ আদিবাসীরা নিজেদেরকে উপজাতি বলতে চায় না, তারা নিজেদেরকে আদিবাসী বলতে চায়। কিন্তু বাংলাদেশ সরকারের সংবিধান অনুযায়ী তাদেরকে বলতে হবে উপজাতি অথবা ক্ষুদ্র নিগোষ্ঠী। এখন যদি বলো যে ভাইয়া চাকমা মারমারা তো নিজেদের উপজাতি বলে না, তাহলে পরীক্ষা কি অ্যান্সার করবো? তাইলে তুমি পরীক্ষা তোমার যা মন চায় অ্যান্সার করতে পারো। আমি বলবো যে অবশ্যই সংবিধানে যেটা আছে সেটা অ্যান্সার করতে হবে। ওকে, ঠিক আছে। একজন লিখেছো রাখাইন মুসলমানদের সংখ্যা কম কিনা। রাখাইনরা মিক্সড, ওদের মুসলমানও আছে, হিন্দু আছে, বৌদ্ধ আছে, সব ধরনেরই আছে রাখাইনদের মধ্যে। তো রাখাইনরাকে মিক্সড বলতে পারো। অবস্থান উৎসবটা একটু বাসায় পড়ে নিও, কে কোথায় অবস্থিত। যেমন রাখাইনরা পটুয়াখালীতে অবস্থিত। বেশিরভাগ বেশিরভাগ রাখাইন কোথায় বসবাস করে? পটুয়াখালী কক্সবাজারের দিকে। মণিপুরীরা বসবাস করে কোথায়? সিলেটে বসবাস করে। চাকমারা বসবাস করে পার্বত্য চট্টগ্রামে, গারোরাও। সাঁওতালরা বসবাস করে হচ্ছে বাংলাদেশের উত্তরবঙ্গের দিকে। তো এগুলো বাসায় একটু পড়ে নিও। উৎসবগুলো পড়বা, বিজু কাদের উৎসব, সাংগ্রাই কাদের উৎসব, এগুলো স্লাইডেও দেয়া আছে, একটু বাসায় পড়ে নিও। এগুলো নিয়ে আলোচনা করছি না, আলোচনা করব পার্বত্য শান্তি চুক্তি নিয়ে। পার্বত্য শান্তি চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? এটা পরীক্ষা অনেকবার আসছে। 1997 সালে স্বাক্ষরিত হয়। কাদের মধ্যে? দুইটা পক্ষ, বাংলাদেশ সরকার এর সাথে চুক্তিটা স্বাক্ষরিত হয় হচ্ছে জনসংহতি পার্টির। জনসংহতি পার্টি এটা কারা? পার্বত্য চট্টগ্রামে আদিবাসীদের পক্ষে যারা কথা বলে তাদেরকে বলা হয় জনসংহতি পার্টি। পার্বত্য চট্টগ্রামে আদিবাসীদের পক্ষে যারা কথা বলে তাদেরকে কি বলা হয়? জনসংহতি পার্টি। এটা তাদের একটা রাজনৈতিক এন্টিটি বলতে পারো, তাদের রাজনৈতিক পরিচয় বলতে পারো জনসংহতি পার্টি। তো এই দুইটা পক্ষের ভিতর 1997 সালে একটা শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। কেননা জনসংহতি পার্টি অনেকগুলো দাবি করেছিল, দাবিগুলোর ভিতর অন্যতম ছিল সেখানে যে হচ্ছে তোমার বলা হয়েছে যে জনসংহতি পার্টির অন্যতম দাবির ভিতর একটা ছিল হচ্ছে ওখান থেকে সেটেলারদেরকে উঠায় নিতে হবে, এবং পরবর্তীতে সেনাবাহিনী যেগুলো আছে সেনাবাহিনীকে প্রত্যাহার করতে হবে, আঞ্চলিক সরকার গঠন করার ক্ষমতা দিতে হবে, স্বায়ত্তশাসন দিতে হবে, এরকম। হ্যালো। হ্যালো, আচ্ছা ঠিক আছে, শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি ভাইয়া। একটু প্রবলেম হচ্ছে মনে হয়। পোল পোল লঞ্চ করবো ভাই নাকি? শোনা যাচ্ছে ভাইয়া? হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছি। ওকে এখন ভাই। শোনা যাচ্ছে, এখন শোনা ওকে, যাচ্ছে। ঠিক আছে। আচ্ছা। তো যেটা নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে পঞ্চদশ সংশোধনীতে মিনিমাম। আচ্ছা ভাইয়া, হ্যালো ভাইয়া, ইমেল ভাই কিছু বলবেন? হ্যাঁ কন্টিনিউ করো, ঠিক আছে। ওকে, ঠিক আছে। পঞ্চদশ সংশোধনীতে মিনিমাম 10 থেকে 12টা টপিকে সংশোধনী আনা হয়। যেমন আমাদের হচ্ছে রাষ্ট্রভাষা ইসলাম এবং সেই সাথে ধর্মনিরপেক্ষতাকে রাখা হয়। এই ব্যাপারগুলো কিন্তু পঞ্চদশ সংশোধনী আরো বেশি জটিল করে ফেলে। তোমাদের ইনশাল্লাহ যদি আমি মুক্তিযুদ্ধ ক্লাসটা নেই, তাহলে 17টা সংশোধনী আজ পর্যন্ত হয়েছে, 17টা সংশোধনী একদিনে মুখস্থ করাই দিব। তাহলে পঞ্চদশ সংশোধনী একটা ধারা বাতিল হয়েছিল, বিচার বিভাগ আর আইন বিভাগকে কি একসাথে রাখা হবে কিনা। তো এইটা কেবলমাত্র হাইকোর্ট বাতিল করেছিল, অন্য কোনোটা বাতিল করে নাই। তো আশা করছি ভাইয়া অ্যান্সারটা পেয়েছো, বুঝতে পেরেছো যে হাইকোর্ট কেবলমাত্র পঞ্চদশ সংশোধনীর একটা পার্ট বাতিল করেছিল, সম্পূর্ণ পার্ট বাতিল করে নাই। গেল তাইলে। তাইলে আমরা কি নিয়ে আলোচনা করছিলাম? জনসংহতি পার্টি থেকে বেশ কিছু দাবি দাওয়া করা হয়। সেই দাবি দাওয়াগুলোকে মেনেই 1997 সালে একটা চুক্তি স্বাক্ষরিত হয় যেটাকে বলা হয় পার্বত্য শান্তি চুক্তি। ওকে, হোয়াট এভার। এখন তাইলে পরের টপিকে চলে যাই। পরের টপিক নিয়ে আলোচনা করব না কিছু, এগুলো একদম লেকচারের শেষে ইনক্লুড করে দেওয়া আছে। আবার একটু দেখায় নিয়ে আসি। দেখো দেখো 50টা ইম্পর্টেন্ট প্রশ্ন দেয়া আছে। এই 50টা ইম্পর্টেন্ট প্রশ্ন একদম নোট ডাউন করে দেওয়া, পরীক্ষায় আসার মতো।
এগুলো কোন টপিক নিয়ে? এগুলো হচ্ছে তোমার এই যে প্রাকৃতিক সম্পদ, প্রাকৃতিক দুর্যোগ নিয়ে। তো এগুলো একটু বাসায় পড়ে নিও। স্বাস্থ্য চিকিৎসা থেকে সাম্প্রতিক বিষয়গুলো পড়বা। সাম্প্রতিক বিষয় কোনগুলো? সাম্প্রতিক বিষয় হচ্ছে তোমার কোভিড-19 এবং বাংলাদেশের হচ্ছে আইইডিসিআর কিংবা স্বাস্থ্য অধিদপ্তর এবং করোনার যে আপডেট গুলো এবং ভ্যাকসিন আবিষ্কারের যে তোমার অগ্রগতি সেগুলো নিয়ে একটু পড়াশোনা করবা। প্রশ্ন আসলে এখান থেকে আসবে। তো এগুলো বাসায় পড়ানোর জন্য রেখে দিলাম। তাহলে আমাদের সব মোটামুটি শেষ। লাস্টে আর 10 মিনিট টাইম লাগবে আমাদের নদ-নদী পড়াইতে। চলো নদ-নদীতে চলে যাই। এরপরে ক্লাস শেষ করে তোমাদের 10 মিনিট কোয়েশ্চেন আনসার নিব। ভালো করে খেয়াল করো। তাহলে বাংলাদেশের নদ-নদী। অনেকে প্রশ্ন করেছিলা। আচ্ছা, একজন লিখেছো ভাইয়া লারমাটা কি? ভাইয়া সন্তু লারমা। তিনি হচ্ছে ওই জনসংহতি পার্টির নেতা ছিলেন। সন্তু লারমা তার নাম। তাকে হচ্ছে বাংলাদেশ সরকার থেকে এখন ব্ল্যাক লিস্ট করে রাখা হয়েছে। তাকে হচ্ছে জঙ্গি ভাবা হয় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে। তিনি আদিবাসীদের কাছে মহান নেতা, কিন্তু বাংলাদেশ সরকারের কাছে একজন জঙ্গি সদস্য। ওকে। এরপরে খেয়াল করো, অনেকে প্রশ্ন করেছিল শুরুতেই, ভাইয়া নদ নদীর ভিতরে পার্থক্যটা তো বললেন না। এই দেখো এখন বলছি। নদ আর নদীর ভিতরে কোনো উৎপত্তিগত কিংবা ব্যাকরণ মানে বৈজ্ঞানিক কোনো পার্থক্য নেই, পার্থক্যটা ব্যাকরণগত। দেখো নদ তার মানে যেসব নামের শেষে শূন্য কিংবা অবিভক্তি থাকে সেগুলোকে আমরা কি বলবো? যেগুলোর নামের শেষে শূন্য কিংবা অবিভক্তি থাকে সেগুলোকে বলবো হচ্ছে আমরা, আর যাদের নামের শেষে আ কিংবা অন্য বিভক্তি থাকে সেগুলোকে বলবো হচ্ছে আমরা নদী। তাহলে আবারও খেয়াল করো, ধীরে ধীরে বলছি। নদ আর নদীর ভিতরে উৎপত্তিগত কিংবা বৈজ্ঞানিক কোনো পার্থক্য নেই, পার্থক্যটা হচ্ছে তোমার ব্যাকরণ। যেগুলো নামের শেষে অ কিংবা শূন্য বিভক্তি থাকে সেগুলো নদ। তাইলে এখন বলি শাখা নদী আর উপনদীর মধ্যে পার্থক্য কি, ভালো করে খেয়াল করো। কোনো একটা নদী প্রবাহিত হতে হতে হঠাৎ করে যদি দুই ভাগে বিভক্ত হয়ে যায় তাহলে সেই পার্টগুলোকে বলা হয় হচ্ছে শাখা নদী। তার মানে শাখা নদীর মেইন কনসেপ্ট কি? মূল নদী থেকে বিভক্ত হয়ে গেলে শাখা নদী মানে বিভক্ত হয়ে যাওয়া। শাখা কোন একটা নদী প্রবাহিত হতে হতে যদি বিভক্ত হয়ে যায় তাহলে সেগুলোকে বলা হয় শাখা নদী। আর একটা নদী প্রবাহিত হচ্ছে, এর পাশে কোনো জলাশয় আছে, হতে পারে সেটা খাল বিল হাওর বাওর, কোনো কারণে বন্যা কিংবা পানি বৃদ্ধির ফলে এই দুইটা যদি মিলিত হয়ে যায় আচ্ছা ভাই, প্রবলেম হচ্ছে মনে হয় there is a poll for you, make it answer. আচ্ছা ভাই, আমাকে কো-হোস্ট করতে হবে। আমি পোলটা শেয়ার করতে পারছি না, স্ক্রিন শেয়ার করতে পারছি না। ওকে, থ্যাংক ইউ, পেয়েছি। আমি পোল একটা লঞ্চ করছি। হ্যাঁ, ঠিক আছে ভাই, আমি স্ক্রিনটা শেয়ার করেছি। ওকে। স্টুডেন্টস মেক ইট অ্যান্সার। কুইক, সবাই দ্রুত অ্যান্সার করো, দ্রুত। লাস্ট 10 সেকেন্ডস।